বন্ধুরা, শুক্রবারের লাইভ আড্ডায়, গল্প হলেও সত্যির লাইভ আড্ডায় আমি উপস্থিত হয়ে গেছি। আগে একটা কোনো অন্তর্জালে কিছু একটা সমস্যা হচ্ছিল, যার জন্য আমাকে করতে হয়েছে। দিদিকে পেয়ে গেছি, এবারে আমি দিদিকে অ্যাড করছি। ব্যাস, দিদি তুমি জয়েন করে গেছো। উফ, নিশ্চিন্ত নিশ্চিন্ত। মানে এই ইন্টারনেট নিয়ে আর বলো না, কাণ্ড কারখানা। মানে আমাদের এই জয়েনিংটা এত বিপত্তি হয়। আমরা আমাদের বাকি বন্ধুদেরকে নিশ্চয়ই এক্ষুনি পেয়ে যাব। ব্যাস, এই তো সত্যি বলো তো, মানে জয়িতা দিয়ে এসে গেছে। আর কে কে আমাদের পুরনো যারা বন্ধুরা সব দেখছিল, আস্তে আস্তে তোমরা চলে এসো এবারে। আর দেখতে পাচ্ছি অনেকে। ভয়েসটা শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে দিদি। আমাকে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? একদম। মাথাটা একটু কেটে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, ঠিক আছে, এইবারে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মহুয়া দিয়ে এসে গেছো, আবার এসে গেছো তুমি। আর বাদ বাকি আমাদের সব বাদ বাকি ভাই বোনেরা সব এসে যাও চটপট, কারণ আমি দিদিকে এইবারে ধরে ফেলেছি ক্যামেরাতে, আর কোনো অসুবিধা নেই। আমি তো মনে মনে ভাবছি, বাবা হয়তো কিছুই হবে না, আমি পারবো। একদম অন্ধ। না গো দিদি, এইটা মানে ইন্টারনেটের ব্যাপারটাই এত মুশকিল যে মানে কখন যে কানেক্টেড হবে, কখন যে গন্ডগোল হবে কিচ্ছু বোঝা যায় না। তো যাই হোক, অবশেষে যে দিদিকে মানে ধরে ফেলেছি ক্যামেরাতে, এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা, তাহলে আস্তে আস্তে বন্ধুরা আসুক, কিন্তু আমরা সূচনা পর্বতে যেই যেই কাণ্ডটি করি সেইটা একটুখানি করি। সেটা হচ্ছে যে, হ্যাঁ কাকলি, গুড ইভিনিং। আমরা বলি যে আমরা যেই সমস্ত ঘটনা আলোচনা করি, তাতে হয়তো কিছুটা নেতিবাচক প্রভাব আমাদের উপর পড়লেও পড়তে পারে। সেই জন্য আমরা একটা সুরক্ষা বলয়ের মধ্যে বসে আমরা এই সব আলোচনা করি। আর সেই সুরক্ষা বলয়টি কি? যে যেই শুভ শক্তিতে বিশ্বাসী তাকে একবার স্মরণ করে নেওয়া। আর আমার যে ভদ্রলোক বসে থাকেন আমার সঙ্গে, এই যে আমার গোপাল সোনা, তো ইনি তো হচ্ছেন আমার সুরক্ষা বলয় এবং তোমাদের সকলেরও। তো তাকে দেখিয়ে প্রভু তোমাকে প্রণাম। একদম, আর একদম মানে উনি সঙ্গে থাকেন বলেই আমরা সুষ্ঠুভাবে আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে পারি। আমি তো ভীষণ বিশ্বাস করি, মানে ভগবানের যা বিশ্বাস করি না। হ্যাঁ দিদি, সত্যি বলো, দিনের শেষে ওই একটা জায়গায় কিন্তু আশ্রয়স্থল, আর কিছু মনে পড়ে না। একদম একদম। দিদিকে অনেকে স্বাগত জানাচ্ছেন, আমার আরেক দিদি স্বাগত জানাচ্ছেন, মহুয়াদি। তারপরে আমার স্ত্রী চৈতি তোমাকে ওয়েলকাম জানাচ্ছে। আর ওরা সবাই বলছে যে সব ঠিকঠাক দেখা যাচ্ছে, সবাই বলেছে। সোনালি চলে এসেছে। আচ্ছা, তাহলে এবারে আমরা আস্তে আস্তে সব যখন চলে আসছে, আমরা এবারে দিদির কাছে চলে যাই, শুনি যে দিদি আমাদেরকে আজকে কি ঘটনা শোনাচ্ছেন। তার আগে একটু বলে নি যে আমি এই 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 যে সোশ্যাল মিডিয়া পুরো ব্যাপারটাকে, এর মানে অনেকে তো অনেক ভাবে দেখে, অনেকে বলে যে এটা ভালো না, এটাতে অনেক কিছু নিন্দামন্দ হয়, বা এটা খুব নেতিবাচক কিছু, একটা নেগেটিভ কিছু। কিন্তু আমি বরাবর বলি, কিভাবে আমরা ব্যবহার করছি তার উপর কিন্তু নির্ভর করে অনেক কিছু। সত্যি কথা। আমি কিন্তু দিনে দিনে আমার আত্মীয় সংখ্যা বাড়ছে। আমি এত স্নেহ, ভালোবাসা, মানে বন্ধুত্ব এত পরিমাণে পাচ্ছি যে আমার কাছে এটা কিন্তু একটা আশীর্বাদ।
তো আমি সেই রকম আজকে এক মাতৃসমার দিদিকে পেয়ে গেছি আমাদের সঙ্গে। তুমি আর আমাকে কাকিমা বলতে পারো, কেননা আমার ছেলেকে তুমি ভাই বলে দেখেছো তো, তুমি আমাকে ইচ্ছে করে কাকিমাও বলতে পারো, আমার কোনো আপত্তি নেই। আর তুমি আমার আমি ছেলে থেকে কতদিন না বড় হবে, না এগুলো নিভিয়ে দে না, বন্ধ করে দে না এই লেখাগুলো, ওই যে লেখাগুলো উঠছে না। লেখা তোমার অসুবিধা নেই, তুমি বলো। আমি ওই হ্যাঁ জন্য হ্যাঁ, লেখাটা থাকবে গো দিদি, ওটাই কমেন্ট, মানে ও তোমার আচ্ছা, বন্ধুরা যারা সবাই দেখছেন যারা তারা মতামত সবাই ওইদিকে গেলে মতামত পরে, জানাচ্ছে। ওইদিকে চোখ গেলেই মুশকিল। না তুমি 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 ওদিকে বিশেষ চোখ দিও না, তুমি শুধু ক্যামেরার দিকে চোখ দিয়ে কথা বলো, ওরা ওইখানে কথাবার্তা উঠতে থাকুক। তো না, পরে আমরা সবাইকে দেখবো কে কি বলেছে, কে কি না বলেছে, পরে দেখবো সবাইকে। একদম। তো এই যে একটা ভালোবাসা, আত্মীয়তা, হৃদ্যতা এবং এত আশীর্বাদ বয়োজ্যেষ্ঠদের কাছে, যে আমরা যে আশীর্বাদটা পাই সেটা অমূল্য। অতএব এই যে কখনো মানে এমন যে আমাকে এই মাধ্যমটা আমার কাছে যে এত আশীর্বাদ এনে দিয়েছে, আমি সত্যি সত্যি আমি অবাক হয়ে ভাবি যে আমি কি যোগ্য এতজন মানুষের ভালোবাসা, শুভেচ্ছা, না এত রে, আশীর্বাদের? কি যোগ্য না হলে ওটা তুমি পেতেই না, এইটুকু তোমার পাওনা ছিল। না গো যেটা দিদি, তোমার সত্যি সত্যি পাওনা সেটা তুমি পাবেই, আর যেটা তোমার পাওনা নয় সেটা শত চেষ্টাতেও পাওয়া যাবে না। একদম, এটা তুমি ঠিক কথা এইটা বলেছো, হচ্ছে কথা। এইটা তুমি ঠিক কথা বলেছো। তো আজকে আমরা আমাদের দিদিকে পেয়ে গেছি, খুব প্রিয় একজন মানুষ। দিদি নিজের থেকে বলেছেন আমি কিন্তু বলবো শোন তোমার এখানে আমার ঘটনা, হলে নিশ্চয়ই আমার হয়তো খুব হাতে ইচ্ছে হচ্ছে, হ্যাঁ, সবাইকে আসলে না বলা যায় সব জায়গাতে, আমি কিন্তু এইগুলো দেখি, আমি অনেক, আমার ভালো লাগে দেখতে, ওই জন্যই আবার এলামও, ভালো লাগে বলেই এসছি। তো সব না জায়গাতে ঠিক সব জায়গায় ভালো লাগে না, আবার সবাই কেউ ভালো লাগে না, সেই জন্য ভাবলাম আমি না সোম শুভ্রকে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার ছেলেরই মতো। তো ঠিক আছে, ওর সঙ্গে বাবন দেখ, আমার ছেলেকে বললাম বাবন দেখ আমাকে একটু করে দে বাবা, ওর সাথে আমি কথা বলবো। বললো ঠিক আছে, তুমি গল্প খুব বলবে, হ্যাঁ বলো। গল্প তাহলে কিন্তু না, না, সত্যি ঘটনা। ঘটনা, সব ঘটনা, তাই তো গল্প হলেও সত্যি আমরা বলি, শুনতে গল্পের হ্যাঁ, মতো কিন্তু আসলে প্রত্যেকটি সত্যি একদম ঘটনা। আর সেই একদম। বিশ্বাস নিয়ে কিন্তু সবাইকে শুনতে হবে। এবং আমাদের এখানে যারা হ্যাঁ, আছেন প্রত্যেকে বিশ্বাস করেন যে এই ধরনের ঘটনা জীবনে ঘটে। যদি কেউ বিশ্বাস না করে তো গল্প হিসেবে নিল, সেটাই কোনো ব্যাপার না, সেটাই, সে মনোরঞ্জন গল্প হিসেবে হিসেবে সে নিয়ে। নিল। হুম। তো তো আজকে তাহলে আমরা আর সময় নষ্ট না করে দিদির একদম দিদির ঘটনাতে ঢুকে যাচ্ছি। দিদি বল। আমি বলবো, একদম একদম। আমি বলবো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি, ভুল মানে এলোমেলো হয়ে যেতে পারে কিন্তু। না দিদি, হ্যাঁ, কোনো ভুল নেই, তুমি কিচ্ছু না তুমি অসুবিধা ভাই নেই। বোনদের সঙ্গে গল্প করছো, তার আবার ভুল ঠিক কি? আমার এমনিতেও অত অসুবিধে কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি এবার একটা গল্প বলি। হয়তো এটা ভগবানেরই, কেননা জায়গাটা ভগবানের জায়গা, বৃন্দাবন। ও হ্যাঁ, ও, জায়গাটা স্থানটাই ভগবানের, মানে বৃন্দাবনের গল্প। তো একবার আমরা ঠিক করলাম, আমরা তো শিলিগুড়িতে থাকি, তো একবার আমার হাজবেন্ড বললেন চলো বৃন্দাবন ওইদিকে আমরা ঘুরে আসি, বৃন্দাবনও যাবো আরো অনেক জায়গায় যাব। তো বৃন্দাবন যাব, তো আমার বোনকে, আমার বোনের নাম টুকু, এর মধ্যে টুকু গল্পতে টুকু আছে বলে আমি নামটা বললাম আর কি, পরে আসবে টুকু। তো আমার ছেলে তখন ছোট, আহ বছর 4 বয়স হবে, এর বেশি না। তো ছেলেকে নিয়ে চললাম আমরা, এখানে ওখানে কোথায় কোথায় ঘুরেছি, ঘুরে বৃন্দাবন গেলাম। হয় না এক লাইনে অনেক কিছু, এখানে যাবো ওখানে যাবো সেখানে যাবো, সেরকম করে আমরা বৃন্দাবন পৌঁছলাম। তা বৃন্দাবনে গিয়ে আমরা উঠলাম হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে। আর এখনকার ভারত সেবাশ্রম সঙ্গ আর তখনকার ভারত সেবাশ্রম সঙ্গ অনেক তফাৎ ছিল। তফাৎ মানে কি, হয়তো মন্দিরটা একই আছে কিন্তু বিল্ডিং টিল্ডিং গুলো কিন্তু পাল্টে গেছে।
তখন আমরা পাচ্ছিলাম না কোথায়, মানে একটা রুম হলেই হলো, এরকম একটা রুম পেলাম। এমন একটা রুম যেটা হচ্ছে মানে আমরা যেখানে আছি যেই রুমে, সেই রুমে সোজাসুজি একদম তাকালি, মানে দরজা সোজা আমি যদি দাঁড়াই আমাদের রুমটার, তাহলে একদম সোজাসুজি হচ্ছে ওদের মন্দিরটা, ভারত সেবাশ্রম সঙ্গে মন্দির। মন্দিরে গুরুদেব আছেন, তারপর মায়ের মূর্তি আছে, তারপর রাধাকৃষ্ণর মূর্তি আছে। তো আমরা গিয়ে প্রথমে উঠলাম ওখানে, তো দেখলাম মশারি টাঙিয়ে শুতে হবে আমাদের ওখানে। মানে খুব একটা যে ভালো মানে পাইনি আমরা, ছিল না। তাও ঠিক আছে, পেয়ে গেছি, হুট করে উঠেছি। তারপরে তো আমরা ঘুরে টুরে এলাম, মায়ের সন্ধ্যেবেলা আরতি টারতি করলাম। আর ভারত সেবাশ্রম সঙ্গের কাছেই হচ্ছে নিধুবন। নিধুবনটা নিধুবন তো জানোই, নিধুবনের মানে অনেক গল্প আছে। তো আমরা আরো কি কি কাছে আছে, মানে ভারত সেবাশ্রম সঙ্গের কাছে অনেক কিছু দেখার আছে। তো আমরা তো বেশ আনন্দে ঘুরে টুরে এলাম, ওইগুলো সব দেখা হয়ে গেছে। ঘুরে টুরে এলাম ওই দিনকে। এবার রাতে শোয়ার পালা, রাতে ঘুমোবো, মশারি টশারি অনেক কসরত করে টানানো হলো। ছেলেটা আমার খুব ছোট, ওকে নিয়ে শুয়ে পড়লাম। এবার আমি শুয়েছি, শোয়ার ইয়েটা বলছি, প্রথমে আমার হাজবেন্ড শুয়েছে, তারপরে আমি শুয়েছি, তারপরে আমার ছেলেকে শুয়েছি, তারপরে আমার বোন টুকু ও শুয়েছে। মানে আমার বোনরা না, মানে আমরা 4 বোন, আমার পরের বোনই টুকু। তা ওই আমার বোনরা না আমার ছেলেকে খুব ভালোবাসতো, মানে প্রচন্ড। আমার আসলে ভাই নেই। তা প্রথমেই আমার ছেলেকে পেয়ে সবাই খুব খুশি যে যাক একটা ছেলে হয়েছে। আমার মাও খুব খুশি ছিলেন, বাবাও। তো যাই হোক, তো ওরা খুব করেছে আমার ছেলেকে। তো আমার ছেলেকে নিয়ে বললো দিদি আমি ওকে ওর পাশেই শোবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমাদের দুজনার মাঝখানে ও ঘুমিয়েছে, তো ঘুমিয়ে আছে, আমরা ঘুমিয়ে পড়েছি। রাত তখন 10টা বাজে, আমরা শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়েছি। এবার 12টা 1টা মতন বাজে রাত্রি, তখন হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়াতে আমার মনে হলো কি কেমন জানো, আমাকে কেমন লাগছে, কি হচ্ছে। হঠাৎ আমি শুনতে পাচ্ছি বাইরের থেকে যেন অনেক দূর থেকে একটা ভেসে আসছে ঝুম 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 করে একটা আওয়াজ নুপুরের ভেসে এসে, হয় না দূর থেকে কাছে আসে, আওয়াজটা একটা অন্যরকম হবে, কাছে এলে পরে একটু জোরে হয়। দূর থেকে ভেসে 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 কাছে এলো, কাছে এসে আবার ওটা আস্তে আস্তে ঝুম 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 করে, কেউ হেঁটে হেঁটে গেলে যেরকম হয় অমনি করে চলে গেল। আমি বললাম এটা কি হলো, রাত্রিবেলা কে আসবে, এটা তো হওয়ার কথা না। কি রে বাবা, আসলে তার আগে তো ঠাকুর ঠাকুর দেখে থেকে টিয়ে দেখেছি, বেশ ভক্তি ভাব আরো বেশি হ্যাঁ মনের মধ্যে। তখন বললাম কি ব্যাপার, কি হলো, তো বুঝতে পারছি না। তারপরে আমি বললাম এমনি হবে কিছু। আমি কিন্তু মানে মানে ভীষণ মানে যে কোনো জিনিসকে আমি খুব খুঁটিয়ে দেখে করে তবে আমি বিশ্বাস করবো, একটা জায়গায় আসবো, নইলে আমি সহজে ওই কোনো কিছুতে করি না। আমি ভাবলাম দেখি তো আবার হয় নাকি। চুপ করে আছি, দেখি হ্যাঁ আবার হচ্ছে, ঝুম 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 করে এলো, থেমে গেল। আবার ঝুম 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 করতে করতে মিলিয়ে গেল। এরকম 3-4 বার হলো। হওয়ার পরে আমি ভাবলাম না, এটা তো আমার হাজবেন্ডকে শোনাতে হবে আওয়াজটা। এবার আমার পাশে সমানে পিন করে যাচ্ছে, এই শোনো না, উঠো না,
এই উঠো না। কিন্তু আমার হাজবেন্ড কিন্তু মানে একটু কিছুতে একটু করে উঠে যায়। পাশ থেকে আমি যদি উঠে যাই রাতে যে একটু বাথরুমে যাবো, তাহলে কে করে উঠবে সঙ্গে সঙ্গে? এরকম ঘুম, ওটা খুব পাতলা ঘুম। হে ভগবান, সেদিন কি হয়েছে জানো? কিছুতেই উঠলো না লোকটা। আর সে কপালে নেই তো, উঠবে কি? ওই আওয়াজ তার কপালে ছিল না। আমি বলি তো পোড়া কপাল। হ্যাঁ, তো তারপর না আমি বললাম কি, ধ্যাৎ, এ লোকটা কিছুতেই উঠে না, কিছু না, বাজে টাইপের। হ্যাঁ, তার থেকে টুকুকে ডাকি। হ্যাঁ, তো আমি একটু এইটুকু, খুব আস্তে করে, হ্যাঁ এইটুকু। তারপরে মাঝখানে ছেলে ছেলে যদি আবার প্যাঁ করে উঠে, তখন আবার একটু আস্তে করে ওকে ই করে হাত দিয়ে বললাম এইটুকু। তখন বলে কি, হ্যাঁ দিদি, আমার বোনও শেয়ানা খুব। হ্যাঁ, আমার বোন বলে কি, খুব শেয়ানা, আস্তে করে বলে কি, হ্যাঁ দিদি কি হচ্ছে? আমি বললাম কি, এই তুই চুপ কর, তুই চুপ কর, আস্তে করে বলছি, তুই চুপ। হ্যাঁ, জানিস একটা আওয়াজ শুনতে পাবি, চুপ করে থাক, নুপুরের আওয়াজ। বলে সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি, একদম নুপুরের আওয়াজ শুনতে পাবি। এবার তো বললো ঠিক আছে, চুপ চুপ। আমি তো চুপ করে আছি। হে ভগবান, এমন পোড়া কপাল, সে কোনো আর আসে না। কি জ্বালা! আমি বলি কি, আমার বোন বলছে কি দিদি কোথায়? আসছে না তো, কোথায় নুপুরের আওয়াজ? তোর যত সব। আমি না না চুপ, আসবে দেখবি, একটু দেরি হচ্ছে কিন্তু আসবে। আবার আমার বোন কিছুক্ষণ পরে বলে, দিদি কোথায়? কিচ্ছু না তো। কি ভগবান, এ তো মহা বিপদে পড়া গেল। এরপরে তো আমার হাজবেন্ড তো আমাকে পরের দিনটুকু ওদেরকে বলবে, আর আমার হাজবেন্ড আমাকে খেপাবে। এমনিতেই খুব একটা বিশ্বাস করে না। হ্যাঁ, বলবে যে তোমার যত সব ইয়ে উল্টো পাল্টা। হ্যাঁ, সবসময় তুমিই শোনো, তুমিই দেখো, আমরা তো দেখি না। তা আমি বললাম কি যে তখন আমি মানে বলছি টুকু বিশ্বাস কর, আমি শুনেছি, তুই চুপ করে জেগে থাক। আর আমি, হে ভগবান, তুমি যদি কেউ হও, তুমি যদি ভগবান হয়ে থাকো, বা তুমি যেই হও, তুমি প্লিজ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এ আমার কাছে মহা বিপদের একটা নূপুরের শব্দ। কেন না, বোনকে দেখে পড়েছি বিপদে। ও এবার তো কালকে আমাকে খেপাবে, এই দিদি তুই কি রে, হ্যাঁ জঘন্য টাইপ, তুই মাঝে মধ্যে এই শুনিস, ওই দেখিস, এই চুপ কর। হ্যাঁ, এই ভয়ে আমার না কেমন কেমন লাগছে। আর ভগবানকে ডেকেই যাচ্ছি, ভগবান আমাকে তুমি রক্ষা করো, বাঁচাও, এই আমার মিথ্যা অপবাদ থেকে তুমি আমাকে বাঁচাও। ও মা, জানো, ঠিক বেশ খানিকক্ষণ পরে দেখি ঝুম 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 আওয়াজটা এলো। সে যেই হোক আবার এলো, এসে আবার সেই আস্তে আস্তে ঝুম 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 চলে গিয়ে মিলিয়ে গেল আওয়াজটা। বুঝেছো? তারপর আমার বোন বলে কি, দিদি শুনলাম তো, চুপ, আবার আসবে। আবার ওই একই, মনে হচ্ছে কি কেউ ওইখানটা মানে মন্দিরটা না অনেকটা দূর, আমাদের রুমের থেকে অনেকটা দূর, মানে মাঝখানটা প্রায় অনেকটা, মানে কতটা কিভাবে বলি, মোট কথা অনেকটা দূর, বেশ মানে 40-50 পা গেলে তবে ওই মন্দিরটা, স্পিডে গেলেও তবে মন্দিরটা। তারপরে আমি বলছি কি, আমি বললাম কি টুকু, এর সুযোগ আমি ছাড়বো না, আমি দেখবো কে, আমি দেখবো, দরজা খুলবো, উঠবো, দেখবো। এত যে কথা হচ্ছে আমার বোনের সাথে আমার, মাঝখানে ছেলেও ঘুমোচ্ছে অঘরে, আমার হাজবেন্ড আমার পাশে অঘরে ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ, অদ্ভুত কাণ্ড। তো আমার বোন বললো, আমি বললাম আমি যাবো এইটুকু, দরজা খুলবো, আমি উঠে যাই হোক।
টুকু বলে, দিদি তোর মাথা খারাপ, তোর বেশি সাহস না, অত্যাধিক সাহস দেখার সবকিছুতে, তুই একদম যাবি না বলে আমাকে টেনে ধরেছে জামা কাপড় টেনে ধরে। আমি উঠতেও পারছি না, ইয়েও করতে পারছি না। তো হলো না, আমার নামা হলো না কিছুতেই। বলো শেষ পর্যন্ত একটা অঘটন ঘটিয়ে বুঝবি তুই কি না কি, হ্যাঁ ভূত নাকি। আমি বললাম শোন, মন্দিরে ভূত আসে না, মন্দিরে ভূত আসবে না, এটা বিশ্বাস করে তোকে দেখতে হবে। বলে না দিদি তুই যাবি না, মোট কথা ভূত হোক ভগবান হোক তুই যাবি না। আমি বললাম ঠিক আছে, আর কি করা, কিচ্ছু করার নেই। এই লোকটাও ঘুমোচ্ছে, মাঝখানে ছেলেও ঘুমোচ্ছে, আমরা শুয়ে ওই ঝুমঝুম শব্দ শুনতে শুনতে রাতে কখন মানে ভোর হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি। এবার সকালবেলা উঠেছি, উঠে তো আমার হাজবেন্ডকে বললাম, কাল তোমাকে কত ডাকলাম, হ্যাঁ নুপুরের আওয়াজ তুমি শুনতে পেলে না, আমরা শুনলাম। বলি তাই, আমি তো একটু কিছু বুঝতে পারিনি, আসলে ছেলেটা ছোট ছিল তো, বলে ওকে একটু কোলে নিয়ে ঘুরেছি টুরেছি না, খুব টায়ার্ড হয়ে গেছিলাম, মনে হয় সেই জন্যই হবে। আমি বললাম হ্যাঁ, কপালের নাম গোপাল, কপালে না থাকলে কিচ্ছু হয় না, এটা হচ্ছে আসল কথা। তারপরে আমরা তো এদিকে আমি আর বোন ভাবছি কি ওটা, কি ওটা, কি ওটা। তারপরে ওখানে অনেকে না রান্না করে খায়, তো ওই যারা ওগুলো দেয়, এটা স্টোভ টোভ হেনা তেনা, তারা ওই আমরা রান্না করে খাইনি, বাচ্চা টাচ্চা থাকে কি আর ওগুলো হয়। তো পাশে কাদেরকে দিচ্ছিল ওরা স্টোভ রান্না করার জন্য ইয়ে দিয়ে। তো ওদেরকে না জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনাদের এখানে কি পাহারাদার আছে? বলে অন্য পাহারাদার লাগবে কেন, তোমরা কিছু শুনেছো? আমি বললাম হ্যাঁ আপনি আগে বলুন। বলে কি এখানে তো বাবাই পাহারা দেন, যাদের কপাল ভালো তারা শুনতে পায়। আমি বললাম কি বলো ভাই, তুমি সত্যি বলছো এটা? বলছি সত্যি বলছি, এখানে অনেকে শোনে, কেউ কেউ শোনে, বেশিরভাগই শুনতে পায় না, কিন্তু কেউ কেউ শোনে, আবার কেউ কেউ শুনতে পায় না। আপনাদের ভাগ্য ভালো, তাই আপনারা শুনেছেন। না হ্যাঁ এটা ঠিক কথা যে আমাদের ভাগ্য ভালো, নইলে ওই রকম ডাকলাম, পাশের লোকটা শুনলো না। আমার বোনকে একটা খোঁচা দিতে, বোন বলে কিরে দিদি কি হয়েছে, হ্যাঁ এটা হয়। তো এই হচ্ছে বৃন্দাবনের গল্প। তারপরে ওরা দারুণ সবাই দিদি। ঠাকুরের ওখানে মন্দিরে গেলাম, মন্দিরে গিয়ে এবার আবার জিজ্ঞেস করলাম, যখন পুজো হচ্ছিল ওখানে পুরোহিত বসেছিলেন, বললাম যে আচ্ছা ঠাকুরমশাই এরকম এরকম ব্যাপার, রাত্রেবেলা ঝুমঝুম আওয়াজ কিসের ছিল? তখন বললো বাবা পাহারা দেন এখানে। তারপরে তো ওখানে 3 দিন ছিলাম আমরা, আর 2 দিন কিচ্ছু শুনতে পাইনি, 3 দিনের দিন ব্যাক করলাম। বাবা কিন্তু দিদি তুমি কি ভাগ্যবতী, খুব আমি ভাগ্যবতী তুমি। জানো আমার আমার খুব ইচ্ছে ছিল, আজকে আমার বোন মনে হয়, বোন তো শুনবে, হ্যাঁ বোন বলবে যে তো দিদি সবসময় আমার কথা বলে, আমার জন্যই ওর যাওয়া হলো না, কিছু করা হলো না। আমার খুব দেখার ইচ্ছা জানো, আমার খুব সাহস, আমি একটুতেই ভয় পাই না, আবার একটুতেই একদম মানে ভেঙে পড়ার মানুষ নয় যে একটুতেই আমি ভেঙে পড়বো বা ভয় পাবো। হুম, মানে যেমন ধরো একটা কথা, মানে উদাহরণ দিচ্ছি যে আমার হাজবেন্ড না কাস্টমস অফিসার ছিলেন, তো উনি তো রাত নেই বিরাত নেই, মানে রাত 3টের সময় আমি দেখলাম একদল লোক এলো বাড়িতে। উম আমার হাজবেন্ড উঠে ড্রেস ট্রেস পরে রেডি, হুম গাড়ি এলো চলে গেল। তো আমি অনেকদিন সব গুছিয়ে টুছিয়ে দিয়ে হয়তো ওদেরকে একটু চাটা খাইয়ে পাঠিয়েছি যদি সময় ঠিকঠাক থাকতো। তো সবাই আমাকে বলতো যে আচ্ছা বৌদি, আপনি যে ঘোষালকে এমনি ভাবে পাঠিয়ে দেন, আপনি তো বলেন না একবারও সাবধানে যেও, দেখো সাবধান, এই সেই। আমি সাবধান করে কি হবে, যে আছে সেই সব করবে, আমার কিচ্ছু করার সাবধান বাণীর কোনো দরকার নেই।
একজন আছেন, সে সব লিখে রাখছে, আমাদের লিখে রেখেছে যে আমরা কখন কবে কোথায় কি করব। এই যে যেমন আজকে এখানে বসে তোমার সাথে আমি করছি, আরো সবাই হয়তো শুনছে আমাদের, এটাও আমার লেখা ছিল। খুব সুন্দর দর্শন, দারুণ ফিলোসফি। সত্যি দিদি, মানে এইগুলোই না গুরুজনদের কাছ থেকে শেখার। সত্যি কথা, যে মানে তোমাদের মতো মানুষরা মাথার উপরে থাকেন বলেই আমরা ছোটরা অনেক কিছু শিখতে পাই। আর তুমি সত্যি সত্যি ভীষণ ভাগ্যবতী যে তুমি এই অলৌকিক অভিজ্ঞতাটা তোমার হলো। খুব খুব আরো সুন্দর আছে লাগলো, জানো, মন ভরে আমার যা গেল। অলৌকিক অভিজ্ঞতা। এবার তুমি কিছু বলো, আচ্ছা তারপরে আবার আমি বলবো। আচ্ছা আচ্ছা, তোমাকে একটু একটু বিশ্রাম দিচ্ছি তোমাকে। আচ্ছা, এই এই গল্পটা মানে এই ঘটনাটা আমাকে আরেক দিদি বলেছেন। আমার আহ, দিদির সংখ্যা, বোনের সংখ্যা, ভাইয়ের সংখ্যা তো বেশ ভালোই, নজর লাগার মতো। তো হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আমি দিদি বলিনি, সেই জন্য আমি বলছি আমাকে তুমি কাকিমা বলতে হবে। তোমার এত দিদি হয়ে গেছে। তো তবে হ্যাঁ, আরেকজন আমার দিদি, কিন্তু জানো, আমার কিন্তু ভাই নেই। হ্যাঁ, ওই যে কাউকে ওই পেলেই না জন্যই, ভাই ভাই করতে থাকি। ওই এটা হয় জন্য কিন্তু, দেখবে যাদের যাদের একদম ভাই না থাকে তারা ভাই ভাই করবে, যাদের বোন না থাকে তারা বোন বোন করবে। একদম একদম, একদম এটা কিন্তু সত্যি। সত্যি কথা। হ্যাঁ, তারপর বলো। হ্যাঁ, তো সেই দিদি আমাদের দক্ষিণ কলকাতারই বেহালার দিকের একটি অঞ্চলে থাকেন। আমি একদম ঠিক জায়গাটার নামটা বলছি না, একটু তো গোপন করে চলি। তো সেখানে তিনি থাকেন। তো তারা কিন্তু খুব বড় একটা পরিবার, মানে খুবই বড়, মানে একদম বর্ধিষ্ণু পরিবার যাকে বলে। একটা বিরাট বাড়িতে থাকেন, মানে সেখানে তাদের একটা তাদের প্রজা ছিল, মানে তাদের বেশ কয়েক ঘর প্রজা ছিল যারা তাদের আশ্রিত ছিল এরকম। তাদেরকে জমি জায়গা ওরা দিয়ে সেটেল করিয়ে দিয়েছে। বা বাড়িতে যারা ছিল, মানে বিশাল বড় বাড়িতে অনেক ভাড়াটিয়া, বলছে প্রায় 28-29 জন ভাড়াটিয়া, এরকম নানান রকম তাদের একটা একটা পজিশন ছিল। তো এই দিদির বাবা, তিনি তখন তার বয়স এই 7 কি 8 এরকম। তো উনি কি করছেন, উনি সেখানে ওই বাড়ির পাশে বিরাট বড় মাঠ, উনি একটা বল নিয়ে খেলছেন। খেলতে খেলতে হয়েছে কি, তার বলটা গড়িয়ে একজন ওই রকমই ওদের প্রজা, তার মাটির বাড়ি, তার দাওয়ার মধ্যে গড়িয়ে এসে বলটা পড়েছে। এবারে সেদিন হয়েছে, সেই ভদ্রলোকদের বাড়িতে একজন সাধক এসে উঠেছে। আগেকার দিনে হতো অনেক সময়তেই যে মহাত্মারা, সাধু বাবারা আসতেন, এবং তখন তো জীবনটা অনেকটাই সহজ ছিল, কেউ অত সন্দেহ করতো না। তাদেরকে তারা সৌভাগ্য মনে করতেন যে আমার বাড়িতে যদি কোনো সাধু বাবা এসে আমাদের থাকেন, বাড়িতে কেউ এলো। এলো। তো সেখানে তাকে আপ্যায়ন করা, তাকে সুন্দর করে সেবা যত্ন করা, খাবার দাবার দেওয়া, তো সেরকম করছেন। তো তিনি কিন্তু ঘরে ঢোকেননি, তিনি ওই দাওয়াতেই বসে আছেন। এবারে দাওয়াতে বলটা এসে ঠিক উনি যেখানে বসেছেন তার নিচে, উনি একটা বেদি মতোতে বসে আছেন, আর তার পায়ের কাছে বলটা এসে পড়েছে। তো এই দিদির বাবা তো সে ছোট্ট ছেলে, সে দৌড়তে দৌড়তে এসেছে বলটা কুড়িয়ে নিতে। তখন হঠাৎ সাধু বাবা ওকে দেখে না, বলছে এদিকে আয় আয় আয়। তখন ও তো গেছে, অবাক হয়ে দেখছে 7-8 বছরের বাচ্চা, আর সেই তখনকার দিনের, হাঁ করে তাকিয়েছে, কি হয়েছে? বলছে তোর খুব বিপদ, তোর ভীষণ বিপদ। তখন ওদের যে যাদের বাড়িতে এসেছেন, তারা তো আবার একে ওই বড় বাবু বলে, মানে একদম ছোট ছেলে কিন্তু পজিশনে সে বড় ভাই, ওই বাড়ির বড় কর্তা আর কি হবে। তো তাই বলছে বাবা বড়, তখন বড় বাবু বলে বলছে সম্মান দিয়ে। তো বলছে বাবা বড় বাবুর কি হবে? এবং তখন এতটাই হৃদ্যতা ছিল যে তারা খুব চিন্তিত হয়ে বলছে বড় বাবুর কি হবে বাবা, আপনি কেন বলছেন বড় বাবুর বিপদ?
তখন বলছে না রে, ওর খুব বিপদ, এমনকি প্রাণ সংশয় হতে পারে। তখন ওরা তো খুব চিন্তিত, আর ও তো বাচ্চা, অবাক হয়ে শুনছে কি বলছে। তখন বলছে বাবা, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? কি করে, তাহলে কিভাবে বাঁচবে ও প্রাণ সংশয়ের হাত থেকে? বলছে তারা একটা উপায় আছে বলে, ওই ওনার বাবাকে বলছে, বাচ্চাকে বলছে যে তুই বাড়িতে কাউকে না বলে একটা এরকম মালসায় করে কিছু চাল আর একটা আলু আমাকে আমাকে নিয়ে এসে দিবি। তুই বাড়ির থেকে চুরি করে আনবি। এবারে নিজের বাড়ি থেকে চুরি করা মানে কি, কাউকে না বলে, কেউ যাতে জানতে না পারে, না বলে। তখন তখন ওরা বলছে যাও 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 বড়বাবু, তুমি যাও, তুমি গিয়ে নিয়ে এসো নিয়ে এসো। তখন ও তো বাচ্চা গেছে। এবারে বিশাল বড় বাড়ি, পুরোনো দিনে, তার তো একটা চালের ঘর আলাদাই ঘর, সবজির ঘর আলাদা ঘর, এরকম। তো সে না গিয়ে ওরকম একটা ছোট্ট এতে চাল নিয়ে, একটা আলু নিয়ে, কেউ দেখতে পায়নি, দৌড়ে করে নিয়ে এসছে, দৌড়ে নিয়ে এসে দিয়েছে সাধু বাবাকে। সাধু বাবা তখন বললেন যা, এবারে ঠিক আছে, আর তুই এই সব ভুলে যাবি। মানে উনি যা বললেন ছেলেটিকে, যে ভবিষ্যৎবাণীটা করলেন, সে ভুলে যাবে, এই কথাটা বললেন। এবারে সত্যি সত্যি ওনার মাথার থেকে পুরো কথাটা বেরিয়ে গেল যে আমার একটা বিপদ হতে পারে, আমার প্রাণ সংশয় হতে পারে, এইসব বলেছেন একজন সাধু বাবা, সব মাথা থেকে বেরিয়ে গেল ম্যাজিকের মতো। এবারে কি হয়েছে, কবে হবে কি হবে সেটা কিন্তু কিছু বলেননি। এবারে বড় হয়ে গেছে, সে ছেলে বড় হয়ে গেছে, চাকরি করছে, বিয়ে হয়েছে, তার প্রথম সন্তান একটি ছেলে, সেও হয়ে গেছে। এরকম মানে এতগুলো বছর মাঝখান থেকে পেরিয়ে গেছে, পেরিয়ে গেছে। আর যেরকম আগেকার দিনে হতো না দিদি, একটু ছোট বয়সে বিয়ে হয়ে যেত, তো অল্প বয়সী, মানে কর্তাও অল্প বয়সী, গিন্নিও অল্প বয়সী, আর তাদের ছোট্ট একটা ছেলে হয়েছে সবে মাত্র। তো খুব ইয়াং কাপল, খুব ইয়াং তারা। তখন এই সময়টা একদিন, আর দিদির বাবা যেখানে চাকরি করতেন সেটা খুব দূরে নয়, উনি সাইকেল করে যেতেন, আবার সাইকেল করে চলে আসতেন, আর দুপুর বেলাতে আবার খেতে আসতেন বাড়িতে, খুব কাছে। তো সাইকেল করে খেতে আসতেন, খেয়ে আবার যেতেন কাজে। তো একদমই সামনাসামনি, মোটামুটি একটা বড় রাস্তা পেরিয়েই এরকম। তো সেরকম গেছে। এবারে দুপুরে যে খেতে আসার কথা, সেই সময়তে না একটু দেরি হচ্ছে, উনি আসছেন না। তো একটু চিন্তা তো হচ্ছে বাড়িতে, মা স্ত্রী যারা রয়েছেন তারা একটু তো চিন্তা, দেরি হচ্ছে কেন এতটা। এই সময় হঠাৎ হই 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 করে বলছে যে বড়বাবুর তো বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন কি হয়েছে কি হয়েছে, সঙ্গে সঙ্গে কি, আর প্রচুর সেই লোক, তো তাদের আশ্রিত, তাদের ভাড়াটে, তাদের মানে তাদের বংশের প্রতি অনুগত অনেক মানুষ, তো তারা প্রায় না দঙ্গল বেঁধে সব ছুটেছে যে কি হয়েছে। বলছে বড়বাবুর পায়ের ওপর দিয়ে বাস চলে গেছে, এত বড় অ্যাক্সিডেন্ট। এবারে আর এদিকে কিছু এই স্ত্রী যে, মানে দিদির মা, তখন তো সে অনেক ছোট, ইয়াং, সে না কান্নাকাটি করছে কিছুতেই, বা ওর বলছে আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো। আর কেউ অত, একে বাড়ির বউ তখনকার দিনে, আর অত ছোট, ওকে নেবে না, কিছুতেই নেবে না। আর ওর তো প্রচন্ড কষ্ট, সমান বলছে আমাকে নিয়ে চলো, আমাকে একবার দেখতে দাও। এবং হয়ে গেছে, সে কিন্তু অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফেরেনি, তাকে হসপিটালে নিয়ে গেছে, জ্ঞান ফেরেনি। এইবারে প্রসঙ্গক্রমে বলি যে দিদিদের বাড়িতে, দিদিরা এদেশীয়, ওদের বাড়িতে খুব বড় করে রান্না পুজো বা অরন্ধন ওটা হতো। তো এই যেদিনকে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেদিনকে ছিল অরন্ধনের রান্না, মানে পরের দিন আর রান্না হবে না, সেই দিনের রান্না ওরা করে রাখছে সব, যে পরের দিনটা উনুনকে বিশ্রাম দেয় যে। এবং আমরা সবাই জানি যে অরন্ধন আসলে মা মনসার পুজো। তো সেইটা তো সেই রান্না বান্নার সেই সব হচ্ছে, সে তো চুলোর দুয়ারে গেল রান্না বান্না,
যে বাড়ির ছেলের এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তো দিদির মাকে কেউ নিয়ে যায়নি, সবাই গেছে, গিয়ে দেখছে টেকছে দিদির মা কিন্তু বাড়িতে, এবং উনি ভীষণ কাঁদছেন, স্বামীর প্রাণের জন্য প্রচন্ড কাঁদছেন। কাঁদতে কাঁদতে উনি ঘুমিয়ে পড়েছেন, যেটা হয় কাঁদতে কাঁদতে চোখ ভারী হয়ে যায়, লোকের দুর্বল লাগে, ক্লান্ত হয়ে উনি ঘুমিয়ে পড়েছেন। এবারে উনি স্বপ্ন দেখছেন যে ওনাদের বাড়িটা একটা বিরাট বাড়ি, তো সেই চক মেলানো বাড়ি যাকে বলে, মাঝখানে বিরাট দালান, বলে সে বিশাল একটা দালান আছে, আর তার চারদিক দিয়ে ঘিরে বাড়ির বাদবাকি স্ট্রাকচারটা। তো ওই দালানে উনি দেখছেন যে প্রচুর লোক, ওরই সব চেনা জানা, যাদেরকে ধারে পাশে দেখেন, আত্মীয় স্বজন, সেই ভাড়াটে, তারা সবাই গোল করে দাওয়াটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর না ওই তুমি যে বললে ছুম ছুম করে আওয়াজ, ওই রকম ঠিক নুপুরের মতো একটা আওয়াজ হচ্ছে, ছুম 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 করে আওয়াজ হচ্ছে, এবং আওয়াজটাকে শুনে মনে হচ্ছে কেউ নাচছে, নাচের মতো আওয়াজ। তখন কিন্তু দেখা যাচ্ছে না যে কে। এইবারে দেখছে একটা প্রকাণ্ড সাপ, মাথায় মণি, সে এসে সেই দাওয়ার মাঝখানে এসে দাঁড়িয়েছে, আর তার আশারেতেই কিন্তু ছুম 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 আওয়াজ হচ্ছে। এবারে এগুলো মানে স্বপ্নে দেখছে, ও স্বপ্নে দেখছে। এবারে দেখছে যে সেই সাপটি না আস্তে আস্তে সেই মাতৃরূপ ধারণ করলো, মানে মা মনসার রূপ ধারণ করলো। আর মা মনসা কি করছেন, উনি ঘুরে ঘুরে নাচছেন দাওয়ার মধ্যে, আর ওই নুপুর বাজিয়ে বাজিয়ে উনি নাচছেন দাওয়ার মধ্যে। আর যেই মাকে দেখেছে, চতুর্দিক থেকে যারা লোক আছে প্রত্যেকে তাদের সমস্যা বলছে, কেউ প্রার্থনা করছে, কেউ প্রণাম করছে, উনি স্বপ্নের মধ্যে এইসব দেখছেন। তখন উনিও না সঙ্গে সঙ্গে গিয়ে মাকে বলছে যে মা আমার স্বামীকে বাঁচাও। ওর তো মাথাতে ওটাই, বলছে মা আমার স্বামীর ভীষণ বিপদ হয়েছে, আমার স্বামীকে তুমি বাঁচাও। তখন মা মনসা ওনাকে একটা কথা বলেন, বলছে আমার ডাইনে এবং বাঁয়ে চিনি আর সন্দেশের নৈবেদ্য দে, চিনি সন্দেশের নৈবেদ্য দে, তোর স্বামী ঠিক হয়ে যাবে। এইটা দিয়ে ওনার ঘুমটা ভেঙে যায়। এবারে পরের দিন যেহেতু মানে তো বড় করে পুজো করার তো কোনো ব্যাপারই নেই, কিন্তু যেহেতু পুজো বন্ধ দেওয়া যায় না, নম নম করে হলেও পুজো তো দিতে হবে। তো তখন উনি কি করেন, ওই মানে ওদের মূর্তি আসতো না, ওদের ওই আসনেই ঘটে পুজো, সেই ঘটের ডান দিকে এবং ঘটের বাঁ দিকে উনি সেই চিনি এবং সন্দেশের নৈবেদ্য দেন। এবং এই চিনি সন্দেশের নৈবেদ্য দেওয়ার হয়ে কোন রকমে নম নম করে পুজোটা হলো। আর যেটা অদ্ভুত হলে 3 দিন দিদির বাবা কিন্তু অজ্ঞান হয়েছিলেন এবং খুব ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন, কিন্তু 3 দিন পরে উনি সুস্থ হয়ে চোখ মেলেন। এবং চোখ মেলার পরে উনি ওনার মাকে বলেন যে মা, আমার ছোট্টবেলাতে একজন সাধু বাবা আমাকে বলেছিল আমার একটা বিরাট বিপদ হবে, প্রাণ সংশয় হবে, কিন্তু আমি বেঁচে যাব। তখন বলছে তুই এতদিন বলিসনি কেন আমাদেরকে? তখন বলছে মা আমার তো মনেই ছিল না, কারণ উনি বলেছিলেন যে তুই যা শুনলি সব ভুলে যাবি। এবারে সেইটা দেখো দিদি, ওই অ্যাক্সিডেন্টটা যেই হয়ে গেল, ওর কিন্তু সঙ্গে সঙ্গে বিপদটা যেই কেটে গেল, ওর কিন্তু মেমোরিতে চলে এলো ওটা, যেটা এতদিন ধরে ভুলে আছে। এইটা কিন্তু চলে এলো তার মাথার মধ্যে, এবং সে বলছে যে আমি তো ভুলে গেছিলাম, আমাকে তুমি বলেছিলেন তুই ভুলে যাবি, তোর মনে থাকবে না। এরপর থেকে ওদের বাড়িতে পুজোয় শুরু হলো ওই চিনি এবং সন্দেশের নৈবেদ্য দেওয়া মায়ের ডাইনে এবং বাঁয়ে। আর এই জিনিসটা অব্যাহত ছিল। দিদির বাবা প্রথমে মারা যান, দিদির মা তারপরে বেশ কিছুদিন বেঁচে ছিলেন, কিন্তু দিদির মা এই নিয়মটা কিন্তু চালিয়ে গেছেন। উনি কিন্তু ডাইনে বাঁয়ে চিনি এবং সন্দেশের নৈবেদ্য দিয়েই উনি কিন্তু পুজো করে গেছেন। এবং আজও মানে উনিও চলে গেছেন
গেছেন, এখন দিদির মাও আর নেই, কিন্তু দিদি বলে যে আমাদের বাড়িতে আজও যখন এই অরন্ধনের পুজো হয় বা মা মনসার পুজো হয়, আমরা ওই ট্রেডিশনটা মেনে আমরা কিন্তু মায়ের ডাইনে এবং বাঁয়ে চিনি এবং সন্দেশের নৈবেদ্য দিই। তো এইটা একটা কি অদ্ভুত মানে লেগেছিল আমার শুনে ঘটনাটা। তো এই একদম কি মানে বিশ্বাস, মানে মনে হয় কি তুমি যে মানে কি এটা স্বপ্নতে পেয়ে স্বপ্ন বলে, মানে স্বপ্নের ঘটনা না সবার সঙ্গে কিন্তু ঘটে না। ঘটে না। আবার দেখবে দিদি, হ্যাঁ আমরা তো অনেকে ভুলে যাই, মনে থাকে না, কিন্তু হ্যাঁ যেটা মনে রাখার সেটা কিন্তু মনে হ্যাঁ, ঠিক রয়ে গেল, যেটা হ্যাঁ যেটা রাখতে তো হবার তুমি যেটা বল। জানি যে আমি বলেছি ও মনে রাখতে হবে, একদম মনে রাখার জন্য বলে দিয়েছে। আমরা যে স্বপ্ন দেখি সেগুলো তো ভুলে, কত স্বপ্ন কত আমরা ভুলেই যাই, ভুলে মনে থাকে যাই, না কি একদম দেখলাম কি একদম। কিন্তু যেটা মনে রাখার সেটা কিন্তু ঠিক সময় মতো মনে পড়ে, মনে না মনে থাকলেও পড়ে, সময় মতো মনে পড়ে। মনে পড়ে। তাহলে হ্যাঁ কি অদ্ভুত লেগেছিল আমার, সেই ছোট্টবেলায় একটা ঘটনার সূত্রপাত হয়েছিল, সেই সাধু বাবা কি করেই বা বললেন যে হ্যাঁ এরকম হবে তার হ্যাঁ, জীবনে, আমি পরবর্তীকালে তো তার জল জীবনে খেলাম। হলো, এবং তারপরে হওয়ার পরে আবার ঠিক সময় এটা ঘটে যাওয়ার পরে তার মনে পড়ে গেল ঘটনাটা, যে আমার তো ছোট্টবেলাতে বলেছিল। এবং তিনি হাসপাতালেই একদম চোখ খুলেই বলছে, মা মা শোনো, একজন সাধু বাবা আমাকে বলেছিল। মানে দেখো এরকম ওরে, অদ্ভুত ঘটনা, মানে হুম, ভাবা যায় যে মানে আমাদেরই সব মা বাবার সমসাময়িক সময় এরকম ঘটনা হুম। ঘটেছে। তো এইবারে দিদি তোমার কাছ থেকে শুনবো আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে উম, আমাদের আমাদের একটা, তুমি যখন স্বপ্নের গল্প বললে হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক রেডি ছিলাম না যে স্বপ্নের গল্প বলবো, তাহলে একটা স্বপ্নের গল্প বলি একদম আমার একদম। আর আমার হাজবেন্ডের। আচ্ছা হ্যাঁ, আমাদের দুজনের গল্প। আচ্ছা। তো কি হয়েছে, এক অনেকদিন সেটাও আগে, খুব বেশি আগের না, এক 14-15 বছর, এর বেশি আচ্ছা নয়। তো আমার ছেলে তখন বাইরে পড়ছিল। এবার কি রামু ভুল বলছি, আমার ছেলে বাইরে পড়ছিল না, আমার ছেলে সেবার 12 দেবে। হ্যাঁ, বাইরে যায়নি তখন, 12 দিয়েই বাইরে পড়তে গেছে। তো 12 দেবে, তো পরীক্ষা টরীক্ষা ছিল, তখন পড়াশোনা, ছেলে বাইরে পড়তে যায়। আমি ভাবলাম, কে আমাকে বললো যে তুই একটু বাড়ির ঠাকুরের কাছে একটু ধূপকাঠি আর একটু জ্বালা না, ওখানে সবাই জ্বালায়। আমি অ্যাকচুয়ালি আমরা কি জানো তো, আমাদের এই গল্প তো আসবো একদিন আমি, যদি তুমি ডাকো। নিশ্চয়ই বাবা। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির কথা বলছি, আমার বাপের বাড়ির সবাই না ওই যে বলে না যে যেমন ইস্কনে ওইরকম গৌড়ীয় হ্যাঁ, মঠের দীক্ষিত, আচ্ছা মানে আমার ঠাকুমার আমল থেকে আচ্ছা গৌড়ীয় মঠের দীক্ষিত, কেউ মাছ মাংস খেত না। হ্যাঁ, আর রাধাকৃষ্ণর মূর্তি ছিল আমাদের বাড়িতে, সেই আচ্ছা, বিগ্রহ পুজো করে তার পুজোটা একদম বেশি করে কেউ। উম, যাই হোক, আমাদের বাড়িতে রাধাকৃষ্ণর আগাগোড়া আমার বাপের বাড়ি। আর তো একদিন কি হয়েছে, তো ওরা বলছে কি বাড়ির ঠাকুরকে যা না, বাড়ির ঠাকুর ওখানে সবাই দিচ্ছে, তুমি একটু দিতে পারো না? তো আমি ভাবলাম কি, হ্যাঁ, কিরকম হয় না মায়েদের দেখবে, যতই ছেলে ভালো রেজাল্ট করুক আর যাই করুক না কেন, মানে ছেলের ভালোর জন্য কি করতে না পারে মায়েরা সব করবে। হ্যাঁ, আমি বললাম কি, আচ্ছা ঠিক তাই না, যেতে হয় বলো? হ্যাঁ যেতে হয়। তুমি যেতে পারো না? তুই আমার বোনরাও বললো জানা দিদি একটু দিয়ে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যাবো। এবার প্রতি ওখানে না, মানে আমার বাড়ির কাছে মোটামুটি একটু কয়েক পা গিয়ে ওখানে না মানে বাড়ির ঠাকুরের পুজো হয়। আর একটা না ওই যে কি 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 যেন বলে যে সাদা শাড়ি পরা মায়ের মূর্তি, শীতলা এটা মা।
না, শীতলা না, দাঁড়াও আমি ধূমাবতী? দেখিয়ে বলছি। ধূমাবতী, ধূমাবতী, হ্যাঁ ধূমাবতী। ধূমাবতীর আমি সব রেখে টেকে দিয়ে গপ্প বলছি। প্রথমে খুব কায়দা করেছি, হ্যাঁ যে লিখবো টিখবো তারপরে বলবো। আমি আসলে অনেক কিছু ভুলে যাই তো সেই জন্য। না দিদি, সেই জন্য আমারও আগে এই যে খাতা পেন দেখো সব আমি নিয়ে বসেছি পড়াশোনা করার মতো। আমিও কিন্তু খাতা পেন বন্ধ করে রেখেছি এখন। হ্যাঁ, তো মা ধূমাবতীর একটা না মূর্তি ছিল ওখানে, আবার মা কালীরও মূর্তি আছে। জায়গাটা খুব বেশি বড় না, একটু খোলা, বড় রাস্তার পাশে। তো আমি করতাম কি, যেহেতু গেছি ওইখানে, বাড়ির ঠাকুরকে ধূপ কাঠি আর মোমবাতি দিচ্ছি, তো ইসেকে দেবো না, মা কালী রয়েছেন ওখানে, ওখানে হ্যাঁ হ্যাঁ মা ধূমাবতীর মূর্তি রয়েছেন। আমি তো তো জানি না ছাই যে ধূমাবতীর মূর্তি বাড়িতে অত পুজো টুজো করতে হ্যাঁ নেই, হ্যাঁ এটা হ্যাঁ। নাকি নেই করতে। আমি অত বুঝিনি, আমাকে বলেছে ওরা যে দেখ এখন করলে খুব ভালো হয় এই সময়, ছেলের পরীক্ষা টরীক্ষার সামনে। হ্যাঁ, আমার ছেলে না সত্যি কথা বলতে জানো তো, সোম সুব্রমণে অতিশয় ভালো, এত ভালোও ভালো না, মানে এত ভালো। মা হয়ে বলছি বলে সবাই হয়তো ভাববে, কিন্তু মায়ের কাছে তো সব সন্তানই সমান। কিন্তু মানে আমাদের বাড়ির মানে আমাদের গোষ্ঠী না বিশাল বড়, তা সবাই আর কি আমার ছেলের উদাহরণ দেবে যে দেখ ও কেমন আর তুই কেমন, মানে এইরকম আমার ছেলে। সত্যি ভালো, ভীষণ ভালো। তো আমি তাও ভাবলাম কি আমার ছেলে তো ভালোই, সব দিক দিয়েই ভালো। আচ্ছা সবাই যখন দেয় তাহলে তো মানে আরো ভালো হবে, মানে মাদের আর ভালো শেষ নেই জানো। তো আমি ওখানে পুজো টুজো দিয়ে, মানে পুজো দিইনি, মানে রোজ শনিবার করে ওইখানে যেতাম। মায়ের মন্দিরেও দিয়েছি, মা ধূমাবতীর মূর্তি ছিল ওখানে, সেটাও দিয়েছি। সেখানেও একটা ধূপকাঠি একটা মোমবাতি দিয়েছি, আবার এখানে বাড়ির ঠাকুর ওখানেও দিয়েছি। বাড়ির ঠাকুরের কাছে আবার একটু প্রসাদও দিয়েছি। যে তারপর এরকম বেশ কিছুদিন, মানে 4-5 মাস ওরকম করলাম। করার পরে একদিনকে, আমার কিন্তু এসব নিয়ে মনে কোনো ব্যাপার নেই, দিয়েছি দিয়েছি, মা ভগবান ভগবান, হ্যাঁ তাদেরকে করেছি, ভগবান নয় দেবতা, ভগবান হচ্ছেন একমাত্র শ্রীকৃষ্ণ। হুম, তো তাদেরকে করেছি। করার পরে একদিন রাত্রে, সকালবেলা আমরা শুয়েছি খেয়ে দিয়ে, সকালবেলা আমার হাজবেন্ড বলছে, খুকু, আমি না একটা, আমার ডাকনাম খুকু বেরিয়ে গিয়ে হলো, তাই বলছে যে খুকু আমি না একটা স্বপ্ন দেখলাম জানো। এটা কেমন জানো স্বপ্নটা? আমি বলছি, তাই আমিও দেখেছি একটা কেমন যেন স্বপ্ন, ভালো না জানো। তখন ও আমাকে বলছে কি, আমারও মনে হচ্ছে কি স্বপ্নটা না ভালো না। আমি বললাম, তুমি কি দেখেছো একটুখানি বলো আমাকে। তো ও বলে কি, আমি দেখলাম এরকম সাদা শাড়ি পরা ইয়াং একটা মেয়ের মতন, মুখটা ইয়াং কিন্তু চুলগুলো সাদা, হ্যাঁ, আর সাদা শাড়ি পরা, চুলগুলো ছাড়া, আমাদের গেটের সামনে এমনি করে মুখ দিয়ে দাঁড়িয়ে হা হা করে হাসছে। আর আমি বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বলি, আর বলো না তুমি। তখন বলে কেন? আমি বলছি দাঁড়াও, আমি না, আমি দেখেছি যে ঠিক এইরকমই একজন, আমি যে ওইখানে মা ধূমাবতীর ওইখানে যে ওই মূর্তিটা দেখে আসি, তাও আমার মাথায় আসেনি যে আমি এই টাইপের দেখেছি। হ্যাঁ, তো আমি বললাম কি, আমি দেখেছি যে আমাদের এরকম জানলার সামনে উনি মানে ওই রকম সাদা শাড়ি পরা, সাদা চুল এরকম খোলা, আর না হা হা করে হাসছে, আর মুখে রক্ত মাখা, আর বলছে আমি আসছি, আর মুখের মধ্যে না একদম রক্ত মাখা, আর হা হা করে হাসছে। বলে কি কি বলছো, একদম এরকম আমিও দেখেছি ওখানে রক্ত মাখা, হ্যাঁ, হা হা করে হাসছে, আর বলেছে আসছি আমি। এবার মানে হলো কি, আমি দেখেছি ঘরের মধ্যে চলে এসছে, আর ওকে বলছে
আমি আসছি। তো একই রকম স্বপ্ন হয়ে গেল। তারপরে আমি না আমার মামা শ্বশুর আবার বেশ মানে এগুলো সম্বন্ধে একটু টানেন। তো আমি না মামা শ্বশুরকে ফোন করলাম, মামা আমি না এরকম দেখেছি স্বপ্ন, আমিও দেখেছি, ঘোষালও দেখেছে, তা আমাদের খুব ভয় করছে। আর আমরা না জানো রাধা কৃষ্ণের সঙ্গে নরসিংহ মূর্তি আছে না, হ্যাঁ 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 নরসিংহ মূর্তি মা লক্ষ্মীকে পুজো করি, রাধা কৃষ্ণ তো করি, আর পাশে নরসিংহ আর মা লক্ষ্মীর মূর্তি। নরসিংহর একটা উগ্র মূর্তি আছে, ওটা না, হ্যাঁ, লক্ষ্মী নরসিংহ যেটা তুমি, হ্যাঁ হ্যাঁ শান্ত মূর্তি, হ্যাঁ উনি বসে আছেন। তখন আমার মামা শ্বশুর বললেন কি, তোদের কোনো ক্ষতি হবে না, যাই দেখে থাকিস তোরা বাড়িতে নরসিংহ পুজো করিস তো, তোদের কোনো ক্ষতি হবে না, চিন্তা করিস না। আমরা মামা তবু তুমি বুঝে দেখো কিন্তু। মামা এক কালী মন্দিরে পূজারী ছিলেন, মানে বড় কালী মন্দিরে। হ্যাঁ, তো মামাকে বললাম, মামার কাছে অনেকে আসতো টাসতো এই ইসে। তখন আমি বললাম ঠিক আছে, ভালো কথা, কিছু যদি না হয় সেই ভালো। তারপরে না 2 দিন 3 দিন গেছে, ওই আমরা বলি না যে আমরা সবসময় পজিটিভ থাকতে চেষ্টা করি, আমাদের মাথার থেকে উড়ে গেছে ওটা। হ্যাঁ, 5-6 দিন বাদে আমার হাজবেন্ড বাজারে গেছে আমার ছেলের সঙ্গে, বাজারে গেছে, বাজার থেকে জিনিস টিনিস আনবে, যাই হোক একটা কিছু, দেখি ব্যাক করে চলে এসছে। আমি বললাম কি গো, তুমি কিছু না নিয়ে চলে এলে? বলে কি আমার না জানো কি হয়েছে, আমার না ব্লিডিং হচ্ছে মুখ দিয়ে। আমি কি বলো? বলি হ্যাঁ আমার দেখো, আমি না তারপরে না ও বেসিনের সামনে গিয়ে থুতু করে ফেলছে, মা দেখছি কি হ্যাঁ ব্লাড বের হচ্ছে অল্প অল্প। ভাবলাম কি হলো রে বাবা, না আর তো কিছু না, আমি তো ঠিক করে আমি তাড়াতাড়ি করে চলো ডাক্তারের কাছে যাবো। শিলিগুড়িতে যেই ডাক্তার ভালো মোটামুটি কাছে পিঠে, সেখানে দেখালাম। সে বিশ্বাস করতে পারবে না, কতদিন ধরে কত ডাক্তার কত কিছু, কিন্তু তার ওই ব্লিডিং না বেড়েই চললো, বেড়ে চললো। মানে কিরকম বলবো, একটা বালতি নিতাম আমি, একটা বালতি নিয়ে না মুখের সামনে ধরতাম, আর গল গল করে মানে ব্লাড পড়তো, গল গল করে পড়তো মুখ দিয়ে, পড়ে আবার বন্ধ হয়ে যেত, নিজেরই আবার বন্ধ হয়ে গেল। আবার কিছুক্ষণ বেশ খানিকক্ষণ যাবে, 1 ঘন্টা টন্টা যাবে, আবার ডাক্তার এমন ওষুধ দিয়েছিল যে ওনা কেমন একটা অচৈতন্য হয়ে থাকতো, কিন্তু অচৈতন্য হয়ে থাকলেও যখন ব্লাডটা আসতো না তখন একদম কেমন হয়ে যেত, তখন তাড়াতাড়ি আমি খুকু খুকু করে ডাকতো, আর আমি ওই বালতিটা ধরতাম। তখন আমার বাড়িতে না, তখন আমার মেঝো বোন আমার কাছে এসে থাকলো, দিদি মানে আমার হাজবেন্ডকে ওরা সবাই দাদা বলে, যেহেতু দাদা নেই, ভাই নেই, সেহেতু দাদা বলে ডাকতো ওকে। তো দাদা, সে দাদার এই অবস্থা, তাহলে আমি আসি তোর কাছে। হ্যাঁ তুই আয়। ওর হাজবেন্ড মানে আমাদের বাড়িতে থেকে কি দরকার কি না দরকার সবকিছু তখন। তারপরে যাই হোক, আমি তো ওর কাছেই রয়েছি, কিছুতেই কিছু হচ্ছে না, কমছে না, 6-7 দিন ওরকম হয়ে গেল। তো লোকটা তো আর এদিকে মানে ফল এনে এনে আমি রস করে করে খাওয়াচ্ছি যাতে রক্ত হয় শরীরে, আর ডাক্তার কি ওষুধ দিচ্ছে কিছুতেই বন্ধ হচ্ছে না জানো। তারপরে এখানে একজন খুব নামকরা ডাক্তার ছিলেন শিলিগুড়িতে, মানে এখন উনি নেই, ওনার ছেলে ডাক্তার, আমি নামটা বলছি না কারণ। তো সবাই অফিস থেকে সবাই বললো যে আমরা নিয়ে যাচ্ছি ঘোষালদাকে, ওই ডাক্তারকে দেখাবো, তো বৌদি আপনিও চলুন আমাদের সাথে। ঠিক আছে। তো গেলাম ডাক্তারের কাছে। প্রথম দিন যাওয়ার পরে ওষুধ টষুধ লিখে দিল, লিখে দেওয়াতে ব্লিডিংটা কিন্তু অনেকটা কমে গেল 2 দিনে। বলেছে আমাকে 3 দিনের দিন আবার নিয়ে আসবে। আবার ওই অফিসের লোকদের কাউকে ডাকার চাইতে আমিই নিয়ে গেছি।
আমি শিলিগুড়ির মেয়ে, শিলিগুড়িতেই থাকি, তো কাজেই আমার কোনো অসুবিধে নেই। আমি নিয়ে গেছি আমার হাজবেন্ডকে। ও মা, ডাক্তার আমাকে বলেন যে আপনার ডাক্তারবাবু এখন তো উনি ভালো আছেন, ব্লাডটা পড়া কমে গেছে, তা এখন মানে কি ওষুধ টষুধ দেবেন আর কি করতে হবে। তো এর মধ্যে যেন ওই কি কি টেস্ট করে, টিবি হয়েছে নাকি সেগুলো টেস্ট করেছে, সবকিছু নেগেটিভ, সব নেগেটিভ, কিচ্ছুতে ইয়ে হয়নি। তবুও ডক্টর বলছেন যে আমি একটা ওষুধ দেব, ওষুধটাতে হয়তো এখনো তো অল্প অল্প ব্লাড যাচ্ছে, তো ক্লিক করে যেতে পারে। ভাবলাম ক্লিক করে যেতে পারে মানে, দেখো কোনো ডাক্তার যদি বলে যে ক্লিক করে যাবে আর যেতে পারে, তার মধ্যে তফাৎ আছে। ক্লিক করে যাবে মানে, যেতে পারে মানে এটা কি? ডাক্তার কি বলতে চাইছেন, কি চিন্তা করছেন যে কি হয়েছে, কিসের ওষুধ দেবেন আপনি? বললো টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস তো সব টেস্ট হয়েছে, কিচ্ছু তো নেই। বলি না, অনেক সময় এগুলো ইয়ে হয় না, অনেক সময় এই ওষুধে ক্লিক করে যায়। আমি বললাম ও আচ্ছা। আমি আর ডাক্তারের সঙ্গে কোনো কথায় গেলাম না, ওর যা লিখে দিল বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে বললাম যে আমি তো তোমাকে এই ওষুধ খাওয়াবো না, কেননা টিবির ওষুধ টিবি না হলে কেন খাবে সে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তারপরে আমি বললাম না, আমার বোনরা বাড়ি থেকে সবাই বললো তোরা চেন্নাই চলে যা। তারপরে চেন্নাই অ্যাপোলোতে গিয়ে দেখিয়ে বলছি কিছু হয়নি, ভেতরের সিগারেট টিগারেট খেত তো, ওই লাংয়ের একটা জালিকা ছিঁড়ে গেছিল, ওটা অ্যান্টিবায়োটিক খেয়েই ওটা আবার ঠিক হয়ে গেছে। চিন্তা করো, আর ডাক্তার বলছে যে ক্লিক করে যাবে, যেতে পারে এই ওষুধটা, টিবির ওষুধ। তো যাই হোক, ভগবানেরই হয়তো লীলা, আমার কিচ্ছু করতে হলো না। এমনকি ক্যান্সারের জন্য বায়োপসিও টেস্ট করা হলো, বায়োপসিতেও ওইখানে নিয়ে গিয়ে বায়োপসি হয়েছে, বায়োপসিতেও কিচ্ছু আসেনি, ভালোই ছিল। তার মানে ওই জালিকাটাই ছিঁড়ে গেছিল, ডাক্তার বলল ওটাই আপনার, কোনো প্রবলেম নেই। তাহলে দেখো, স্বপ্নে আমাকে আগের থেকে জানান দিয়েছে। হ্যাঁ, আর দুজন এক স্বপ্ন দেখেছো তোমরা? একই সঙ্গে একই স্বপ্ন। কি ভাবো, কি মানে লোকে বললে না এগুলো, হ্যাঁ লোকে বললে না মানে ভাববে কি যে কি কথা, এরকম আবার হয় নাকি, কিন্তু এগুলো আমাদের সাথে ঘটেছে। মানে আমার হাজবেন্ড যা অসুস্থ হয়ে পড়েছিল তখন, বাবা, আর তার উপরে তো যে যখন বায়োপসি করতে দিল না, জানো, আমরা তো বায়োপসি করতে দিয়েছে চেন্নাইতে, আমার হাজবেন্ড বলে কি চলো বায়োপসি করতে দিয়েছে, এই ফাঁকে আমরা চন্ডী কি জানো ওই যে কি একটা জায়গা, দেখো ভুলেই গেলাম, অন্য গল্প নিয়ে বসেছি এখন। হ্যাঁ, ওই কোথায় ঘুরতে গিয়েছিলাম, যাই হোক, উমা ওখানে যাওয়ার পরে তার কি শরীর খারাপ, আরম্ভ করেছে একদম ভালো লাগছে না, হ্যাঁ চলো চলে যাই, এখানে কিচ্ছু নেই না, ভালো নার্সিং হোম নেই, কিচ্ছু নেই, চলো সমুদ্র ধারে, হ্যাঁ চলো চলে যাই, আমরা ভালো লাগছে না, এই পাগল পাগল করছে জানো। সর্বনাশ, সে বোধহয় ভেবেই নিয়েছে লোকটা যে ক্যান্সার হয়েছে, ওই ভেবেই কিন্তু যে আমার ছেলে মেয়ে কি হবে। ফোনে যখন ছেলেকে নিয়ে যায়নি, আমি একাই গেছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে, আমার ছেলের সঙ্গে যখন ফোনে কথা বলছে না, একদম সুস্থ লোকটা, মানে একটা সাইকোলজিক্যাল হয়ে গেছে আর কি, ওইটা ভেবেই যে কি হবে, আমার ফ্যামিলির কি হবে। তারপরে আবার যে চেন্নাইতে ফিরলাম, আমরা 3 দিন থাকার কথা ছিল ওখানে, 3 দিন পরে রিপোর্টটা পাবো, রিপোর্ট আসার আগেই সে ঠিক। আমি বললাম কত ইয়ে দেখালি প্রিয়ে তুলসীতলা শুয়ে শুয়ে, আর জ্বালাতন, আমার পন্ডিচেরি গিয়েছিলাম, জ্বালাতন, আমাকে পন্ডিচেরিতে একটু শান্তি দিলে না গো,
হ্যাঁ, কোথায় একটু কিছু দেখবো টেকবো, যে এসছি এখানে, ব্যাস সুস্থ তুমি? বলে কি থাক, আমি সুস্থ হয়েছি এটাই তো তুমি চাও? হ্যাঁ চাই বাবা। যে স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর, তখন আমাদের মনে সত্যি পড়ছে জানো, আমরা এই স্বপ্ন দেখেছি, দুজনে একসাথে এই স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর ওই স্বপ্ন গো। ওইখানে গিয়ে আর আমি যাচ্ছি না, তখন মনে পড়েছে ওইখানে তো ধূমাবতীকে আমি দেই ধূপ ধুনো, উনি আসতে চাইছেন না। বাবা, মা তুমি তোমার জায়গায় থাকো। হ্যাঁ, সব তাহলে জিনিস তো গৃহীদের উপাস্য নয়। হ্যাঁ, এটা আমরা হ্যাঁ, অনেক সময় ভুল করি, যে সব উপাসনা তো গৃহীদের জন্য নয়। হ্যাঁ, যেমন সাদা শিব বাড়িতে পুজো করে না, পুজো করে না, হ্যাঁ ঠিক কথা। সেই রকম অনেক কিছু আছে না, বলো। একদম একদম। এবার দিদি, আমি এবার একটা, হ্যাঁ এবার বলো, হ্যাঁ তাই বলতে হ্যাঁ, আমি গেছিলাম। তোমাকে আবার একটু রেস্ট দিচ্ছি। এইটা আমার এক বন্ধুর কাছ থেকে আমার গল্পটা শোনা, ঘটনাটা শোনা। তো এই যে বন্ধু মানে বান্ধবী একজন, তার কাছ থেকে হুম, ঘটনাটা শোনা। তো তার সময়টা হচ্ছে ওই 1980-র শুরুর দিকে, মানে তোমার ধরো ওই 82, 83, 84 ওই রকম টাইমে। হুম, সেই টাইমে আমার ওই বান্ধবীর এক মাসি আর তার হাজবেন্ড, তাদের ঘটনা। তো ওই ভদ্রলোক মানে মেসোমশাই ট্রান্সফারেবল জব ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ। তো প্রত্যেক জায়গাতেই ওই মোটামুটি 1.5 বছর 2 বছর থাকতেন, তারপরে আবার ব্যাক করে যেতেন, অন্য আরেকটা কোনো জায়গাতে ট্রান্সফার হয়ে যেতেন। তো এইবারে হলো কি, এই ফ্যামিলিটা বদলি হয়ে গেল ইন্দোরে। ইন্দোরে ইন্দোর। বদলি হল, ইন্দোর। এবারে ইন্দোরে গিয়ে খুব ভালো একটা ফ্ল্যাটের সন্ধান পেয়ে যায়। সেটা অফিস আচ্ছা, থেকেই নিগোশিয়েট করে দেয়, যে অফিসেরই বলে যে আমাদের স্টাফ থাকবে করে টোরে। তো ফ্ল্যাটটা কিন্তু তখনকার দিনে কনসেপ্টটা ছিল না, তবু ওরা ফার্নিশড ফ্ল্যাট পেয়েছিল, সব ফার্নিচার টার্নিচার আলা, আর খুব সুন্দর। মানে তার পজিশন যেমন, বাড়ির আর্কিটেকচারটা তেমন, খুব পছন্দ হয়েছে। মানে মাসির তো হুম, খুব পছন্দ হয়েছে। আর হুম, মাসি মেসো তাদের 2 ছেলে, এই হচ্ছে হুম, পরিবার। তো ওরা হুম, তো গিয়ে, এবং এই যে যে ভদ্রলোকের কাছ থেকে তারা আহ, ভাড়া নিলেন, ভাড়া নিয়েছেন কারণ 2 বছর থাকবেন তারপর চলে যাবেন, হুম, সেই হুম, ভদ্রলোকরা হচ্ছে খ্রিস্টান। তিনি হুম, খ্রিস্টান একজন ভদ্রলোক। তো ভদ্রলোকের স্ত্রী মারা গেছেন। স্ত্রী মারা যাওয়াতে উনি কি করেছেন, আর এই বাড়িটাতে উনি থাকেননি, ওনার অনেক স্মৃতি টীতি জড়িয়ে আছে। তো উনি এই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য ওইখানেরই একটা ইন্দোরেই আরেকটা জায়গাতে একটু দূরে আরেকটা ফ্ল্যাটে উনি চলে গেছেন, আর এটাকে ভাড়া দিয়ে দিয়েছেন। বলে খুব সুন্দর ছিমছাম গোছানো টোছানো সমস্ত কিছু, এবং খুব ভালো ওরা আছে। 2 মাস সুন্দর কাটিয়ে দিয়েছে, 2 মাস কিন্তু পুরো সুন্দর কাটিয়েছে। আচ্ছা, 3য় মাস থেকে এই মাসি একটা অদ্ভুত না অনুভূতি হতে শুরু করলো। মানে মাসি হঠাৎ দেখছে যে গাটা খুব ভারী লাগছে, মানে বাতাসটা খুব অন্যরকম লাগছে, এবং যখন উনি রান্না করছেন মনে হচ্ছে পেছনে কেউ আছে। ওদের একটা খুব সুন্দর বারান্দা ছিল, সেই বারান্দাটা মানে উনি হয়তো যাচ্ছেন, হঠাৎ মনে হলো বারান্দা থেকে কেউ একটা সরে গেল, এরকম উনি নানান রকম ফিল করতে শুরু করলেন। তো উনি প্রথমে ব্যাপারটাকে পাত্তা দেননি, কিন্তু যখন তিনি দেখছেন যে না আমি তো প্রায়ই দেখছি এরকম, তখন কি করা যায়, তার 2টো বাচ্চা নিয়ে থাকা, আর এই মেসোমশাইয়ের কাজের এমন ধরনটা ছিল মাঝে মাঝে আবার ট্যুরে যেতে হতো। তো উনি অফিসেও কখনো কখনো উনি সেই সকালে বেরিয়ে গেলেন, ফিরলেন একদম রাত্রিরে, আসার কোনো ঠিক নেই। তো তাতে না সারাটা দিন মোটামুটি মাসি 2টো বাচ্চাকে নিয়ে একাই থাকে বাড়িতে। হুম, তো মাসির তো ভয় হতে, তুমি যেটা বললে যে মাদের সব সময় চিন্তা থাকে সন্তানের নিরাপত্তা, তো সেই যে 2টো বাচ্চা 2টো ছেলে, তারা বেশ ছোট,
তো তাদেরকে কি করে নিরাপদে রাখবেন এটা তো মায়ের মাথায় ঢুকে গেল। তো মা এবারে কি করলেন, যে স্বামীকে বললেন যে শোনো আমি না দেখছি এরকম এরকম কিছু হচ্ছে, ধ্যাৎ, এইসব কি দেখো উল্টো পাল্টা তোমার যত সমস্ত। এবং তিনি উড়িয়েই দিলেন এবং বললেন দেখো তুমি নতুন এসেছো, অ্যাডজাস্ট করতে তো একটু টাইম লাগে, তোমার হয়তো অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম হচ্ছে, বা সারাদিন একা একা থাকো, একটা কাজ করো, বাইরে একটু ঘোরো, একটু পাড়া প্রতিবেশীদের সঙ্গে গল্প টল্প করো, ঘরের মধ্যে শুধু বসে বসে কাজ করছো দুটো বাচ্চা নিয়ে। আর যেটা হতো খুব কম সময়ের জন্য বদলি হতো, তো সেরকম লোকজনের সঙ্গে যে খুব জমিয়ে থাকা ওটা কখনোই হয়ে ওঠেনি, কারণ দুদিন এখানে থাকবে আবার চলে যাবে আরেক জায়গাতে এরকম। তো মাসি বাড়িতেই থাকতেন। তো বলছে তুমি একটু বাইরে টাইরে মেশো, লোকজনের সঙ্গে কথা টথা বলো, তবে না তোমার এই বাড়িতে থেকে থেকে তোমার মাথাটা গেছে। উনি বলছে আশ্চর্য কথা বলছো, আমি একটা প্রাপ্তবয়স্ক মহিলা, দু বাচ্চার মা, আমি ভুলভাল বকবো তোমার সঙ্গে? আগে কখনো বলেছি এরকম কথা তোমায়? মেশো তো আর কিছুতেই বিশ্বাস করেন না। এইবারে মাসি তো খুবই, তার কষ্ট হচ্ছে যে আমাকে কেউ বিশ্বাস করছে না, কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। ঘটনা এবারে দিদি বাড়তে লাগলো মানে কি, রাত্রিরে ঘরে ঘুমোচ্ছে, হঠাৎ আলো জ্বলে উঠলো, বা হয়তো কোথাও একটা আলো জ্বালানো আছে, বারান্দায় হয়তো আলোটা জ্বালানো আছে, হঠাৎ আলোটা নিভে গেল। বাথরুমে হঠাৎ মনে হচ্ছে কেউ যেন বাথরুমে কাজ করছে, জলের আওয়াজ হচ্ছে, গিয়ে দেখলেন কেউ নেই। মানে এবারে আস্তে আস্তে শুধু অনুভব থেকে এবারে সত্যি সত্যি ফিজিক্যালি দেখতে পাচ্ছে অনেক জিনিস হচ্ছে, ছমছমে ভাব। তো ও তো ভীষণ ভয় পেয়ে গেছেন, কিন্তু কি করার, স্বামী কিছুতেই বিশ্বাস করছেন না। এবারে কি হয়েছে, বা আরেকটা উপদ্রব শুরু হলো, সেটা হচ্ছে সম্পর্কগুলোতে না একটা অদ্ভুত গন্ডগোল শুরু হলো। মানে স্বামী স্ত্রীর মধ্যে খুব সদ্ভাব, মানে দুজনে বেশ বা সুন্দর একটা কাপল, কিন্তু ওদের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া ঝাঁটি, মনোমালিন্য। বাচ্চাগুলো খুব মিষ্টি দুটো বাচ্চা, তারা হঠাৎ খুব উগ্র হয়ে যাচ্ছে, উদ্ধত হয়ে যাচ্ছে, মুখে মুখে তর্ক করছে। মানে মাসির যেন পুরো জীবনটাই না ওই 2 মাস পর থেকে আস্তে 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 ওলট পালট হয়ে যাচ্ছে। মাসি এইবারে আরেকটা জিনিস লক্ষ্য করতে শুরু করলো যেটা খুব সাংঘাতিক, সেটা হচ্ছে ওদের বারান্দাতে একটা ওই দোল খাওয়া রকিং চেয়ার ছিল। সেই চেয়ারটাকে মাসি এবারে দেখছে এরকম করে দুলছে, অথচ সেরকম কোন, একা দুলছে অথচ কোনো হাওয়া নেই, এরকম এরকম করে দুলছে। আর মাসি মাসি যেই যাচ্ছে বা দেখে ফেলছে না, মনে হচ্ছে ওটা আরো বেশি এরকম, মানে কেউ ছেড়ে উঠে গেলে যেটা হয়, মানে আমাকে কেউ দেখে ফেলেছে আমি উঠে যাচ্ছি, তখন হ্যাঁ আরো দোলে এরকম করে এরকম এরকম করে দুলছে তখন চেয়ারটা। তো মাসির তো একদম মানে প্রাণ এইখানে আটকে আছে। তো কিন্তু অদ্ভুত, কিছুতেই স্বামীকে তিনি বিশ্বাস করাতে পারছেন না, দেখাতেও পাচ্ছেন না। তো কি সমস্যা হয় না, সমস্যা বলো তো, এইরকম করে উনি তখন মানে একদম ভীষণ ডিস্টার্ব। এবারে উনি কি করলেন, যে এবারে উনিও কিন্তু বেলুড় মঠে দীক্ষিত, ঠাকুরের নামে উনি দীক্ষিত। তো উনি তো বাড়িতে যেরকম পুজো আশ্রয় করা, ধূপ দ্বীপ দেওয়া, এগুলো তো করতেনই। আর উনি করতেন কি, যেই একটু আঁধারটা নামলো উনি সব ঘরের আলো জ্বালিয়ে দিতেন, সব ঘরের আলো জ্বালিয়ে দিতেন, যে সন্ধ্যাবেলাতে সমস্ত ঘরের আলো জ্বলবে যতক্ষণ না স্বামী আসছে। তো এইবারে একদিন হয়েছে যে ও ওই বারান্দাতে সুইচ বোর্ডটাতে আলো নেভাতে, আলো জ্বালাতে যাবে। এবারে জ্বালাতে যাবে যখন, ওই তোমার রকিং চেয়ারটার সামনে দিয়ে গিয়েই যেতে হবে, রকিং চেয়ারটার সামনে দিয়ে হেঁটে গিয়ে তোমার সুইচ বোর্ড। এবারে উনি যখন সামনে দিয়ে যাচ্ছেন, রকিং চেয়ারটা তো এরকম এরকম করে দুলছে নিজের ছন্দে। এইবারে কি হয়েছে জানো,
দুম করে উল্টে গিয়ে মাসি পড়েছে, পায়ে পায়ে পা লেগে। কার পায়ে পা লাগলো? বলছে রকিং চেয়ারে দুটো পা আছে, মানে যিনি বসে আছেন। হ্যাঁ চিন্তা করো, তার পায়ে পা বেঁধে গিয়ে উনি উল্টে পড়েছেন, অথচ তাকে দেখা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কি মানে ভয়ঙ্কর। কতটা রিয়েল, কতটা বাস্তব ভাবো, উনি কিন্তু দুজোড়া পা অনুভব করে সেই পায়ে নিজের পা বেঁধে উনি উল্টে পড়ে গেছেন, সেই ল্যাং খেয়ে পড়ার মতো। এইবারে উনি উনি বলছেন যা বলছি। আর উনি এবারে ডেসপারেট, বলছে আর কিচ্ছু না। তখন ছেলে হ্যাঁ দুটো তো দৌড়ে এসেছে যে মা কি হয়েছে কি হয়েছে। তো হ্যাঁ ছেলেদেরকে কিছু বলেননি উনি, বলছে কিছু হ্যাঁ না, আমি এই হোঁচট খেয়ে পড়ে গেছি, হ্যাঁ তোরা তোরা ঘরে যা, তোরা ঘরে যা, আমি এক্ষুনি আসছি। বলে হ্যাঁ উনি, ওটা একটা ফ্ল্যাট বাড়ি ছিল, উনি নিচে এসে কেয়ারটেকারকে ধরেছে, বলছে ভাই হুম, কি কেসটা আমাকে বলো তো। হুম, বলছে কি হ্যাঁ হয়েছে মেম সাহেব? বলছে যে আমার হুম, এরকম এরকম বহুদিন ধরে আমার এরকম এরকম নানান রকমের অস্বস্তি হচ্ছে, এই বাড়িটায় কি হুম, আছে। কিন্তু হুম, এই যে কেয়ারটেকার, সে কিন্তু কোনো প্রতিবাদ করে না যে যে এরকম আপনি ভুল বলছেন, এরকম তো আগে কখনো শুনিনি, সে কিন্তু কোনো প্রতিবাদ করে না। সে হুম, শুধু বলে যে মেম সাহেব একটা কাজ করুন, আপনি না যে মালিক, মানে যার কাছ থেকে আপনারা হুম, ভাড়া নিয়েছেন, তার সঙ্গে একটু কথা বলুন, তিনি হুম, মনে হয় সাহায্য করতে পারবেন, আপনি আহ সাহেবকে বলুন ওনার সঙ্গে যোগাযোগ করতে। হুম, তখন মাসি তো বলছে নিকুচি করেছে সাহেব, তোমার সাহেব এগুলো বিশ্বাস করে না, তোমাকেই করতে হবে যা করতে হবে, আমার তোমার হুম, সাহেব বিশ্বাস করে না, তোমার সাহেবের সঙ্গে আমার বিরাট ঝামেলা চলছে এই নিয়ে, তুমি ফোন হ্যাঁ লাগাও। তখন হ্যাঁ ও তো ও তো ফোন করেছে, ফোন করে ধরে দিয়েছে, আর ততক্ষণে ওই স্বামী ফিরে এসেছেন। স্বামী এসে দেখছে আরে হুম, এখানে কি করছো, তুমি এখানে কেয়ারটেকারের সঙ্গে কি, মানে কি হঠাৎ এত চিৎকার চেঁচামেচি হ্যাঁ উত্তেজনা কিসের? হ্যাঁ তখন বলছে যে না আমি একে ফোন করেছি, তোমার যত বাড়াবাড়ি, কিচ্ছু না জেনে বুঝে বিজ্ঞানের হ্যাঁ, যুগে তুমি এই সমস্ত এ করো। এই শুরু হলো, বা তুমি একদম চুপ করে থাকো, এখন আমাদের জীবন মরণ সমস্যা, আমাকে করতেই হবে। তো ওই হুম, ভদ্রলোককে উনি ফোন করে বললেন যে দেখুন আমার আমার কিছু সমস্যা হচ্ছে আপনার বাড়ি নিয়ে, আপনি ব্যবস্থা করুন। বলছে ঠিক, আপনি একদম চিন্তা করবেন না, আমি আসছি। বলে আমি হুম, কালকে সকালে আমি আপনাদের বাড়িতে যাব, আপনি হুম, কোনো চিন্তা করবেন না, আপনাকে কোনো বিপদে আমরা ফেলবো না, আমি কালকে সকালে যাব বাড়িতে, গিয়ে আপনি হুম, আমাকে বলবেন কি হবে। হুম, পরের দিন যথারীতি ভদ্রলোক এসেছেন, এসে বলছে হুম, কি হয়েছে। তখন বলছে যে এই রকম এরকম ঘটনা ঘটছে, তাও প্রথম 2 মাস কিচ্ছু হয়নি, তারপর থেকে এই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটছে। ভদ্রলোকও কিন্তু কোনো প্রতিবাদ করলেন না। ভদ্রলোক বললেন ও আচ্ছা, মানে একটা জিনিস হতে পারে ম্যাডাম, আমার বাবা তিনিও গত হয়েছেন না। তখন বলছে হুম, যে একটা কথা, একটা প্রশ্ন করেছেন, বলছে আচ্ছা আপনার যে পা বেঁধে আপনি পড়ে গেলেন, আপনি কি ফিল করতে পারলেন পুরুষের পা না মহিলার পা? তা বলছে হ্যাঁ হুম, পুরুষের পা। মানে এত হুম, রিয়েলিস্টিক হয়েছে জিনিসটা, যে ও বুঝতে পেরেছে যে শুধু পা নয়, ওটা পুরুষের পা। তো হুম, বলছে না ওটা ওটা একটা পুরুষের পা ছিল, মহিলার পা নয়। তখন বলছে হুম, হতে পারে আমার বাবা, কারণ এই রকিং চেয়ারটা আমার বাবার খুব প্রিয় ছিল এবং বাবা ওখানে বসে থাকতেন সারাদিন, তো এটা হতে পারে। কিন্তু আমার বাবা তো ভালো মানুষ ছিলেন, ক্ষতিকারক মানুষ ছিলেন না, তো মনে হয় না আপনাদের কোনো উনি ক্ষতি করবেন, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কালকে একজন ফাদারকে নিয়ে আপনার বাড়িতে আসবো, আর সেই ফাদার এসে আপনার বাড়িটাকে ব্লেস করে দেবে, তাহলে হয়তো সমস্যাটা চলে যাবে। হুম, এইবারে এই যেই ভদ্রলোক এবারে যেই শুনেছেন তোমার যত সব বাড়াবাড়ি কুসংস্কার, এই বাড়িতে ফাদার নিয়ে এসে এই সমস্ত করা তন্ত্র মন্ত্র হেন তেন, ভদ্রমহিলা বলছেন আরে যার বাড়ি তিনিও তো স্বীকার করছেন, তিনি তো প্রতিবাদ হুম, করলেন না আমার কথা, তিনি তো বললেন, তুমি কেন হুম, এত এক্সাইটেড হুম, হয়ে যাচ্ছ? হুম, তো হুম, দেখো এইসব আমি আমার ছেলেদেরকে
এসব কুসংস্কারের শিক্ষা দেব না। যখন এই ফাদার আসবে আমি কিন্তু ছেলেদেরকে নিয়ে আমি বেরিয়ে যাব বাড়ি থেকে। বলে তুমি বেরিয়ে গেলে বেরিয়ে যাবে, কিন্তু আমাকে যা করার করতেই হবে। তো তখন কি করলো, এই ফাদার নিয়ে যেই ভদ্রলোক বাড়িতে ঢুকলেন, ঘন্টা 3-এর জন্য দুটো বাচ্চাকে নিয়ে বাবা বেরিয়ে চলে গেল বাইরে। ছুটির দিন ছিল, সে তারা কি সিনেমা হলে গেলেন কি বাইরে লাঞ্চ করলেন ভগবান জানে, কিন্তু 3-4 ঘন্টা বাবা 2 ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন, ভদ্রমহিলা একা বাড়িতে। এবারে ফাদার এসে তো সেই বাইবেল পাঠ করা, হোলি ওয়াটার ছেটানো, তারপরে ওদের সেজ বলে কিছু পাতা থাকে সেগুলোকে জ্বালিয়ে ধুনো দেওয়ার মতো করে সেইগুলো ঘরে দিলেন। সব দিয়ে টিয়ে বললেন যে দেখুন ম্যাডাম, আমার মনে হয় যে আর কোনো সমস্যা আপনাদের হবে না। আর এই রকিং চেয়ারটা ওই ভদ্রলোকও বলছেন, বলে যদিও এটা আমাদের সম্পত্তি, ফার্নিশ দিয়েছিলেন, বলে আপনি চাইলে বিক্রি করে দিতে পারেন। বলে আপনি বিক্রি করে দিন, আপনি অন্য কোনো ঘরে এটাকে তালা বন্ধ করে রেখে দিন, আপনি কাউকে গিফট করে দিন, আমি কিচ্ছু বলবো না। রকিং চেয়ারটা থেকে যখন এত ঝামেলা হচ্ছে, ওই চেয়ারটাতে দিয়ে দিন, যাকে ইচ্ছে দিয়ে দিন। আর এ বললো ভদ্রলোক, এই যে ফাদার, সে বলছে আপনি যেভাবে পুজো টুজো করেন আপনি বাড়িতে পুজো টুজো করুন, আপনাদের ধর্ম অনুযায়ী যেরকম আপনি করেন সেটা করুন, রোজ সন্ধ্যাবেলাতে একটুখানি ধূপ টুপ দিয়ে দেবেন, সব ঘরে আলো জ্বেলে দেবেন, মনে হয় না আপনি আর ভয় পাবেন। এবারে সত্যি সত্যি দিদি এই সমস্যাটা কিন্তু চলে গেল। আর মাসি রকিং চেয়ারটা কাউকে দেয়নি, বিক্রিও করেনি, কিন্তু মাসি কি করতো, ওই তার উপরে বেড কাভার টেড কাভার, কিছু পুরনো বেড কাভার টেড কাভার চাপিয়ে রাখতো। ওই আমি একটা পর্বে খালি রাখতো না, আমি একটা পর্বে গল্প করেছিলাম বসতে দেব না, এবং সেইটা করে ওই যে খালি রাখতে নেই আমি একটাতে বলেছিলাম, তো ওইটা শুনে ওর মনে পড়ে গেছে, দিয়ে আমাকে বলছে দাঁড়া দাঁড়া আমার ওরকম একটা জানা গল্প আছে তোকে বলি ঘটনা। বললো তারপরে বললো ওই যে ওর সিটটাতে যে পুরনো চাদর টাদর রেখে দিত, বললো তারপর থেকে কিন্তু আর কখনো কোনো ঝামেলা হয়নি। আর ওই ওরা তারপরে আরো 1 বছর ছিল, বললো আর কিচ্ছু ঝামেলা হয়নি, এবং পারস্পরিক সম্পর্কগুলো আস্তে আস্তে অনেক শুধরে গিয়েছিল। মানে সেই যে ঝামেলা হচ্ছিল, গন্ডগোল হচ্ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে শুধরে যায়। মানে এটা একটা অদ্ভুত ঘটনা, মানে আমাদের ছোটবেলার সময়কার ঘটনা আর কি, সেই 80s শুরুর দিকে, সেই সময়টাতে এইটা ইন্দোরে একটা বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে। আচ্ছা বন্ধুরা, আমরা দুইজন যে খুব গল্প করছি, আড্ডা মারছি দিদি দিদি ভাই মিলে, তো তোমাদের কেমন লাগছে একটুখানি বলো টলো। সংযুক্তা বলছে ওরে বাবা। হ্যাঁ অনেকদিন পরে এলাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। অনেকদিন পরে কেন, অনেকদিন পরে কেন, আমরা তো চাই যে তুমি ঘন ঘন আসো। হ্যাঁ দীপ্ত বলছো রকিং চেয়ারটা কাউকে গিফট করা মানে তো তার জীবন অতিষ্ঠ করে তোলা। সে রকিং চেয়ার চাপতে তার বাড়ি চলে গেল হয়তো, কি মুশকিল। না তবে মনে হয় যে ইনি খুব একটা ছিলেন না, তাই প্রথমেই যে পুজো আচ্ছা হয়েছে। তাহলে একটা কথা হতে পারে যে তাহলে এই যে সম্পর্কগুলো বিগড়াচ্ছিল কেন, সেটার একটা কারণ হতে পারে, কারণ দুটো জগৎ তো আলাদা, এটা তো মানতে হবে। একজন দেখো একটা কথা, একজন যদি বিশ্বাস করে একজন যদি অবিশ্বাস করে, সে তার বিশ্বাসের জায়গায় আছে, হ্যাঁ, আর যে অবিশ্বাস করে সে তার অবিশ্বাসের জায়গায়, তখন জায়গায় আছে, তখন গন্ডগোল। হ্যাঁ তুমি জানো না, হ্যাঁ তুমি জানো না, আমি দেখেছি, হতেই পারে না, তাহলে আমি দেখতাম না, আমি দেখছি না, তুমি একা একা দেখো। এই সমস্যা সকলের, এই সমস্যা সকলের। এইটা দিদি দিদি একটা ভূতের গল্প হবে নাকি? ভূতের গল্প শুনতে চাইছেন আমাদের ভাই, সে বলছে একটু ভূতের গল্পের আলোচনা হোক পুরোনো দিনের। ভূতের গল্প, আচ্ছা
তার আগে আমি বলি, আমার হাজবেন্ডের না বিশ্বাস তো কিছু করেই না। হ্যাঁ, বিশ্বাস করতে চায় না এসব। হ্যাঁ, বিশ্বাস তো কিছু করেই না। তার মধ্যে জানো, আমাদের বাড়ি, আমার পাশের বাড়ি, আর ডান দিকের বাড়ি আর বাঁ দিকের বাড়ি, কি জানি বাবা, ওরা শুনলে পরে আবার ভাববে আমি এরকম বলেছি। হ্যাঁ, বলুক, ভাবুক গিয়ে, যা সত্যি তাই বলছি। একজন, এই বাড়িতে একজন সুইসাইড করেছে, আর আরেক বাড়িতে একজনকে হাজবেন্ড খুন করে রেখেছে 3 দিন ধরে, 4 দিন ধরে। আর আমার ছেলের বেডরুমটা না 3 তলাতে ওদের ইয়েটা, আর আমার ছেলের বেডরুমটা আর ওদের ঘরটা প্রায় পাশাপাশি। আমার ছেলে যেদিনকে খুনটা হয়েছে সেদিনকে আমার ছেলে ঘরের থেকে ওদের চেঁচামেচি শুনেছে, যে চেঁচামেচি হচ্ছে, তারপরে একটা দাম আওয়াজ হলো, সেটাও শুনেছে। হ্যাঁ, তারপরে দেখলো আর কোনো আওয়াজ টাওয়াজ নেই, কিন্তু ওরাও বুঝতে পারেনি যে কিছু হলো, ঘটনা টটনা। এটা হচ্ছে আমার বাদিকের বাড়িতে হয়েছে, ভাড়াটিয়ার ঘরে। আর ডান দিকের বাড়িতে একজন নিজে সুইসাইড করেছে, বয়স্ক মহিলা সুইসাইড করেছেন। তো আমার হাজবেন্ড জানো এত সাহস, ওই যে 4 তলার সুইসাইড করেছেন, মানে গায়ে আগুন দিয়ে মারা গেছেন। সে 3 তলার উপরে, 4তলার উপরে একদম উঠে গায়ে আগুন দিয়েছেন। ওই ধরো ওই জলের ট্যাঙ্কি থাকে না, বড় বড় ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির পেছন দিকটা, মানে আমাদের এদিকে দেখা যায়নি, যাই হোক। তো আমার হাজবেন্ড না রাত্রেবেলা আমাদের ছাদে উঠে গিয়ে ডাকে, ও মাসিমা, ও মাসিমা, আপনি কোথায়, কেন কেন আমাকে বলেন, আমাকে বলেন, কি হয়েছিল আপনার, এত দুঃখ কিসে, আপনার তো কোনো কষ্ট ছিল না। কেউ বলে কি, দেখো আমি বলে এলাম। দিদি, তোমার কানেকশনটা বোধহয় কি হয়ে গেল। হ্যাঁ, একটু ফ্রিজ হয়ে গেল দিদি। এই এই দিদি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? আমাকে আমি তো শুনতে কিছু পাচ্ছ দিদি? দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি শুনতে শুনতে এবারে কি শুনতে পাচ্ছ আমাকে? তোমার কথা শুনতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি না। আমার ছবি নেই। আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি। তাই? হ্যাঁ, আর আমি এখন কিন্তু ঠিক দেখতে পাচ্ছি না। কিন্তু এখন কিন্তু তোমাকে মানে ঠিক দেখছি, মানে তোমার আবার নড়াচড়া হচ্ছে, মাঝখানে ক্যামেরাটা আটকে গেছিল। আচ্ছা, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মহুয়াদি, আমাদের দুজনকে দেখা যাচ্ছে কিনা একটু বলো না গো। আমাদের দুজনকে দেখা যাচ্ছে কিনা? কেউ একটুখানি বলবে আমাকে, আমাদের দুজনকে দেখা যাচ্ছে কিনা? আর দিদির ছবিটা একটু হেজি হচ্ছে না? কিন্তু আচ্ছা, কথা শোনা যাচ্ছে দুজনের? দেখা যাচ্ছে দুজনকে? হ্যাঁ, আচ্ছা, তাহলে দর্শকরা বোধহয় দেখতে পাচ্ছে দিদি। হ্যাঁ, থাকে, ওরা দেখলেই হবে। ওরা দেখলেই হবে, আমরা না হয় একটু রেডিওর মতো করে নি। হ্যাঁ, রেডিও। হ্যাঁ, একটু রেডিও করে নি আমরা। তবে আমি যদিও দিদিকে দেখতে পাচ্ছি, দিদিকে একটু রেডিও শুনতে হবে। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা দিদি, তুই আচ্ছা, বলো। ভূতের গল্প শুনতে চাইছে? আরে ঠিক আছে, ভূতের গল্প একটা হোক। হ্যাঁ, আমি মানে আমি দেখেছি এটা। আচ্ছা, হ্যাঁ, এটা আমি দেখেছি। আমি এক আত্মীয়র বাড়িতে গেছিলাম বেড়াতে। সেখানে আমার ছেলে মেয়ে, মানে আমাদের খুব নিকট আত্মীয়, আমি বলছি না তাকে নামটা, খুব নিকট আত্মীয়র বাড়িতে গেছিলাম। তো আমি প্রায় যাই ওখানে। তো যাই হোক, তো আমি আর আমার সেই আত্মীয়া, আমরা মানে দুজনে খুব মিল, কিন্তু এত মিল। তো আমরা ঘুমিয়েছি দুজনে একসাথে। হ্যাঁ,
রাত ভোর একসাথে ঘুমিয়ে টুমিয়ে বেশ উঠেছে। আমার ছেলে, ছেলের বউ এই পাশের রুমে শুয়েছে। ওরা আবার আমার নাতিকে, আমার নাতি তখন ছোট, এটা কিন্তু বেশি দিনের ঘটনা না, একদম আচ্ছা অল্প কিছুদিন আগের ঘটনা। আচ্ছা। তো পাশের ঘরে কিন্তু আমার ছেলে, বউ। তো আমার না একটা খুব বাজে অভ্যাস আবার কি আছে জানো, আটকে গেল? যেখানে যাই না কেন, খুব বাজে অভ্যাস, যেখানে যাই না কেন আমি না ভীষণ দেরিতে ঘুম থেকে উঠি। ধুর, স্কুল স্কুল যখন করেছি, কলেজ করেছি, তখন তো আমাকে সকালেই উঠতে হয়েছে। হ্যাঁ, তো তারপরেও ছেলে বড় করলাম, অনেক সকাল সকাল উঠতাম। এখন আর অত কাজ টাজ নেই, তো কি করবো, একটু দেরিতে উঠি। যার বাড়িতে গেছি, যেই আত্মীয়ার বাড়িতে, সেখানেও আমি শুয়ে থাকলে ওরা জানে যে আমি একটু দেরিতে উঠি ঘুম থেকে। তো দেরিতে আমি উঠবো, আমি শুয়ে রয়েছি, আর তারা খুব ভোরবেলা উঠে, অনেক ভোরে। তখন আমি বললাম কি যে আমাদের এখানে ভূমিকম্প হলো মনে হয়, বুঝতে পারলাম না। তাই? আমাদের শিলিগুড়ি মনে হলো একটু স্লাইড, জানি না ও ও, নাকি অন্য কিছু। হ্যাঁ, মনে হচ্ছে একটু হলো, না ভূমিকম্প হতে, হলো মনে হয়। আমার মনে হয় তাই জন্য নেটওয়ার্কেও গন্ডগোল করছে দিদি, জানো? না না, খুব স্লাইড, খুব হ্যাঁ স্লাইড হ্যাঁ হ্যাঁ হলো। হ্যাঁ। হ্যাঁ, আমার ছেলে বলছে আমারও মনে হলো। ও, তাহলে এই দুবার জন্য হয়েছে। হয়তো হ্যাঁ, নেটওয়ার্কটাও দুবার বোধহয় হয়েছে। এই জন্যই ডিস্টার্ব করলো। হ্যাঁ, আমাদের এখানে হয় তো, মাঝে মধ্যেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। শিলিগুড়িতে ওই যে একবার হলো না, নেপালের কি বিশাল ভূমিকম্প, হ্যাঁ বিশাল তখন তো আমাদের বিশাল। হুম, আমাদের তো ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। তো খুব আচ্ছা আচ্ছা। সামান্য হলো। যাই হোক, গল্পে ফিরে যাই তাহলে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে কি হচ্ছে, আমার সেই আত্মীয়া, ওর কাছে শুয়েছি আমি, বেশ দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়েছি, ভোর হয়েছে, ও উঠে গেছে কোন ভোরে কে জানে, জানি না আমি কোন ভোরবেলায় উঠে চলে গেছে, আর আমি তো ঘুমিয়ে আছি। তারপরে ভাবলাম কি বেশ বেলা হচ্ছে না, বেশি শুয়ে থাকা ভালো না, এদিকে তো আমার নাতিটাও আছে ওখানে ছোট্ট, তখন ভাবলাম একটু উঠি। তো জানো, আমি উঠবো ভাবতে ভাবতে আমি শুয়েছিলাম, মানে আড়মোড়া হয় না, শুয়ে থাকে হ্যাঁ হ্যাঁ আলিস্য হ্যাঁ। একটা, আম, শুয়ে আছে। আমি দেখলাম কি আমার পায়ের দিকে, শীতের দিন ছিল, আমার পায়ের দিকে কি যেন, মানে একটা সেই কম্বল না কি একটা গায়ে দিয়েছিলাম, সে দেখলাম কি একটা খয়েরি রঙের চাদর পরা কে যেন এরকম করে ঠেলে উঠলো। সে ও মা। কে ঠেলে উঠলো, এটা কে? আমি ভাবলাম আমার সেই আত্মীয় নাকি, পায়ের কাছে শুয়ে রয়েছে কেন, এ কি? তারপরে দেখছি তার দেখছি না, কি ব্যাপার, আমি লাফ দিয়ে উঠে বসলাম। কি হলো ঘটনা, এটা কে ছিল? তারপরে আর কিছু দেখতে পাচ্ছি না, ও কি মা। হলো। হ্যাঁ, জানো, তারপরে আমি আত্মীয়াকে গিয়ে বললাম কি যে শোনো, কেউ ছিল নাকি গো আমার বিছানায়, নাকি পায়ের দিকটা তো ওইদিকে তো ওয়াল থাকে, ওই দিক থেকে নেমে যাওয়ারও তো কোনো চান্স নেই, তাহলে কেউ ছিল নাকি গো? বলে কি কেন, কি হয়েছে গো? তো বলে কি, আমি বললাম এরকম কে যেন এরকম এই কালারের একটা চাদর পরা, খয়েরি কালারের একটা চাদর পরা, চাদর দিয়ে ঢাকা, একদম ঢেকে এরকম করে ঠেলে উঠলো, বডিটা মনে হচ্ছে কি এইভাবে উঠছে, ও একটা একটা মানে আমি মুখ চোখ দেখতে পাচ্ছি না, কিন্তু সেই চাদর শুদ্ধ একটা বডিকে দেখতে পাচ্ছি, ও একদম উঠলো। ভাসমান আর কি। হ্যাঁ, আমি ভয় পেয়ে না লাফ দিয়ে উঠে বসে, আমি তো জেগে রয়েছিলাম অনেকক্ষণ থেকে, আমি কি এরকম করি, মানে আড়মোড়া ভাঙিয়ে করি তারপরে উঠি। হুম হুম হুম। উম, আমি নিচে গিয়ে বললাম যে এই কেউ 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 কি ছিল উপরে? বলে কি না তো, কিছু না তো, আমি এরকম দেখলাম। তারপরে ওরা না মুখ চাওয়াচাওয়ি করছে, আমি বলো না কি ঘটনাটা কি, কিছু তো একটা আমি দেখেছি।
তারপরে অনেকক্ষণ পরে কয়েকদিন বাদে আমরা ভয় পেয়ে যাব বলে আর কিছু বলেনি। পরে বলল আমার শাশুড়ি যখন মারা গেছিলেন ওই চাদর পরেছিল। ও ও যার বাড়িতে গেছিলাম হুম, ওর ওর শাশুড়ি আর কি, যে মারা গেছে কিছুদিন আগেই মারা গেছিল, সে ওই চাদর গায়ে দিয়ে থাকতেন সব সময়। আর ওই শীতের সময় তো ওই চাদরটা ওনাকে দিয়ে দিয়েছিলেন আর কি। আচ্ছা আর অ্যাকচুয়ালি উনি আমাকে ঠিক পছন্দ করতেন না। আচ্ছা বারবার মানে বলে তুমি যাও, তুই। আমিও তো খালি ওদেরকে ডাকতাম, এসো না এসো না আমার বাড়িতে এসো, ওইটা ঠিক হুম, পছন্দ করতো না। আচ্ছা যে আচ্ছা এখনই আমার বউকে ডাকবে, হ্যাঁ আমার বউ চলে যাবে, হ্যাঁ। এই জন্য ঠিক মানে খুব যে একেবারে ভালোবাসাবাসি ছিল সেরকম কিছু না। হ্যাঁ, যে এই এসছে আবার এখনই আমার বউকে নিয়ে না কোথাও চলে যায়, তাই নিজের তোমাকে বাড়ি একটু ভয় দেখিয়ে চলে দিল। যাবে। হ্যাঁ, আমি তখন বললাম ও তাই না, দেখো আমাকে, আমি এসছি বলেই সে এসে ঢুকেছে, যা আমিও শোবো, তুই একা শুবি নাকি? হ্যাঁ, চিন্তা করো। একদম দেখেছি আমি, একদম মানে না আমি এ তো কিভাবে যে দিনের ওখান থেকে বেলা, হ্যাঁ একদম দিনের বেলা, সকালবেলা, সকালবেলা সকালবেলা। বেলা 9টা হবে। ও বাবা, হ্যাঁ, বিছানা থেকে ওপরে উঠছে। হ্যাঁ, কে লিখেছে? বাব- বাবু বাবু তাপস। বা বাবু তাপস, হুম, হ্যাঁ। বাবু তাপস বিছানা থেকে উঠছে উপরে, হ্যাঁ একদম বিছনা থেকে বডিটা ওরকম উঠছে উপরে, আর চাদর দিয়ে ঢাকা থাকলে যে ম্যাজিক দেখায় না, হ্যাঁ ওই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ ম্যাজিক হ্যাঁ ওই হ্যাঁ। টাইপের, ওই টাইপের। আমি তো দেখে আমি কি ভাবে যে আমি নিচে নেমে এসেছি, ওদের রান্নাঘর নিচে, সেই জন্য রান্নাঘরে মানে ওরা রান্না টান্না করছিল। আমি দৌড়ে নিচে নেমে এসেছি, বাবারে কে ছিল, তখন সবাই উঠে গেছে, আমি একাই শুয়েছিলাম ওই উপরে। আর ওই সুযোগ পেয়েছে, তার হ্যাঁ বৌমা তোমায় একটু ভয় দেখিয়ে নিচে দিল। নেমে গেছে, এ তো একাই আছে, ঠিক আছে দাঁড়া তোকে আজকে দেখা দিচ্ছি, তুই যা এখান থেকে, কেন এসেছিস, আমার বৌমাকে নিয়ে যাবি না? ওর বৌমার দিদি সাথে আমার খুব আমাদের সম্পর্কটা ভালো। আমাদের বাবু ভাই জিজ্ঞেস করছে যে এটা কত হ্যাঁ, বছরের পুরনো ঘটনা হবে মোটামুটি। এইটা খুব বেশি পুরনো ঘটনা না, এটা 3-4 বছর আগের ঘটনা। ও মা, তার মানে একেবারেই সাম্প্রতিক কালে। হ্যাঁ, তাহলে মানে চিন্তা করো ভাই, যে আমরা যে ভাবি যে শুধু রাত্রিরে দেখা যাবে তাও নয়, একেবারে একদম না। সকাল হ্যাঁ, 9টা একদম আলো, ফটফটে আলোর মধ্যে। ফটফটে আলো, ঘরে কিন্তু একদম আলো, একদম কি কাঁচের জানলা, অবস্থা! যতই যাই আমরা কাঁচের জানলা দিয়ে আলো লাইট তো অফ করে রাখি না কেন, হ্যাঁ আলো তো আলো আসেই আছে। সকালবেলাতে। হুম, এইরকম আমি দেখেছি একদম মানে, মানে তাহলে ভূত, আমাদের কথা হচ্ছে ভূত আছে, ভগবানও আছে। একদম ভগবান যেমনি আছে, ভূতও তেমনি আছে। একদমই তাই, এই কিন্তু এটা সবাই বিশ্বাস করে না, এটাই হচ্ছে কথা। এটাই হচ্ছে কথা। হ্যাঁ, আমি তো আমার হাজবেন্ডকে বলি ভগবানকে এত বিশ্বাস করো তাহলে ভূতকে বিশ্বাস করতে হবে, হবে না তাহলে তাহলে খেলবো না, এরকম করলে খেলবো না, তুমি যদি ভূত বিশ্বাস করো না তাহলে হবে না। কিন্তু জানো ওই যে স্বপ্নটা যেটা একসাথে দেখেছি না, ওটা কিন্তু নিয়েও খুব মানে আহ, চিন্তিত বেশ, কি করে না হয় আসলে গো, আমি হ্যাঁ, আর ওটা তো মানে একটা চিন্তার বিষয়ও গেছে না, শারীরিক দিক হুম, দিয়েও, যে একটা বাবা এতটা বিশাল ব্যাপার ভোগান্তি, ও। একটা ভোগান্তি গেছে আমি কত যেই বছর কত আমি সময় যেই ধরে। সময়ের মধ্যে দিয়ে পার হয়েছি ওই সময় ভয়ঙ্কর। হুম, তাহলে বন্ধুরা, আজকে আমরা কিন্তু তোমাদেরকে ঠাকুরের গল্প, ভূতের গল্প সমস্তই দুজন মিলে শুনিয়েছি। তোমাদের হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাদের ইউটিউবের বন্ধুদেরকে বলি
যে আমার ডেসক্রিপশন বক্সে এই ফেসবুক গ্রুপের লিংকটা কিন্তু দেওয়া থাকে, তোমরা একটা ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, আর তোমরাও এরকম ভাবে এসে তোমাদের জীবনের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারো। আমরা খুব খুশি হব, আমাদের পরিবার আরো বাড়বে এবং আমরা তাতে সবাই ভীষণ আনন্দিত হব। আর দেখছো তো কত জ্ঞানী গুণীজন গুরুজন আমাদের মাথার উপরে রয়েছেন, যাদের কাছ থেকে আমরা কত জিনিস শিখতে পারি তাদের জীবনের অভিজ্ঞতা থেকে। তো তোমরা আমাদের সঙ্গে এসো, যুক্ত হও, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। আর আজকে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি তোমাদের সাথে, আমরা প্রায় 1 ঘন্টা 45 মিনিট কাছাকাছি। আমরা প্রায় 2 ঘন্টার মতো তোমাদের সঙ্গে রয়েছি। এবারে আমরা আবার আসবো একদম, আর দিদিকে একদমই ছাড়া যাবে না, দিদিকে নিয়ে আমি নিশ্চয়ই আসবো আবার। দিদির অভিজ্ঞতার কথা দিদি আবার আমাদেরকে বলবে। তোমাদের কাছে এসে তোমাদের সঙ্গে গল্প বলে আমার এত ভালো লাগলো, আমার মনে হচ্ছে আমি সবাইকে দেখতে পাচ্ছি। না না, তোমরা যারা গল্প শুনছো আমার মনে হচ্ছে আমি সবাইকে দেখতে পাচ্ছি। না দিদি, মানে তোমাকে পাওয়াটা আমাদের কাছে খুব সৌভাগ্যের একটা ব্যাপার। মানে সব সময় মানে গুরুজনরা সঙ্গে থাকলে একটা আলাদা শক্তি আসে সবকিছুর মধ্যে। তো আমাদের এটা তো একটা পরিবার, সে পরিবারের মাথায় যদি এরকম মানুষেরা থাকেন তাহলে আমরা অনেক নিশ্চিন্ত বোধ করি। তো আজকে আমাদেরকে তোমরা বিদায় দাও, এর পরের পর্বে আমরা আবার আসবো নতুন নতুন ঘটনা নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দিদির কাছে এই অঙ্গীকার নিয়ে নেব জোর করে, দাবি করে, যে দিদি আবার আসবে আমাদের কাছে, মানে আসতেই হবে, আমরা এত সহজে কিন্তু ছাড়ছি না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। ঠিক আছে।